মিট নর্মালি হওয়ার কথা না। জুমে যে সমস্যাটা হয় সেটা থেকে অনেকটা বেটার। জুমের সব থেকে বেশি ঝামেলাটা হইতেছে তোমার ওই 40 মিনিট পর পর আর কি চলে যাওয়াটা। তো ওইটা অনেক ডিস্টার্বিং, আমার কাছে ইন্টারাপ্টেড লাগে খুব বেশি। আচ্ছা, আমরা শুরু করবো আজকে। আমাদের গতদিন যতটুকু শেষ হয়েছিল তারপরে থেকে শুরু করার কথা, এবং যতটুকু আমি বলছিলাম যে আজকে হচ্ছে আমাদের আসলে পেইড ব্যাচের লাস্ট ক্লাস, মানে ফ্রি ফ্রি ব্যাচের লাস্ট ক্লাস। ফ্রি ক্লাস আর পাবা না ডেমো ক্লাস, কারণ হচ্ছে ডেমো ক্লাসে কয়েকটা সমস্যা থাকে। ভাইয়াকে একদিন স্মার্ট বোর্ডের ক্লাস নিতে দেখবো। হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই, কেন না। স্মার্ট বোর্ডের ক্লাস চাইলে নেওয়া যায়, ওই যে মেডিইনে তো স্মার্ট বোর্ড আছে বুঝছো, খুলনাতে গিয়ে আমি ক্লাস নিয়ে নিতে পারি ওখানে। এখন সমস্যা হচ্ছে তোমাদের ডেইলি স্মার্ট বোর্ডের ক্লাস নেওয়া তো প্রবলেম। আমি মনে করো হলে আলাদা একটা রুম দরকার সেপারেট তোমাদের স্মার্ট বোর্ডের ক্লাস নেওয়ার জন্য, তাই না? এটা তো পসিবল না। আমি তো থাকি হচ্ছে হলে, এমন তো না আমি ওখানে আলাদা বাসা নিয়ে থাকি। যদি এরকমটা হতো তাহলে সম্ভব হতো। মাঝখানে হচ্ছে জীবন ভাই স্মার্ট বোর্ড দিয়ে ক্লাস নিতেন, বাট জীবন ভাই তো আবার মেডিলজিতে ঢোকার পরে থেকে আবার ওই সুযোগটা নাই। ভাই হচ্ছে এখন আর প্রাইভেট কোনো ব্যাচ পড়ায় না। আগে হচ্ছে আমি আর জীবন ভাই পড়াইতাম আর কি, এতে অনলাইনের ক্ষেত্রে একসাথে না, আলাদা আলাদা আর কি। ভাইয়ের ব্যাচ ছিল, আমার ব্যাচ ছিল, মানে ঝিনাইদাতে হচ্ছে ডিএমসির মধ্যে আমরা দুইজন পড়াইতাম। ভাইয়ের একটা ব্যাচ ছিল, মানে যখন আমি 25 ব্যাচ পড়ানো শুরু করি। এরপরে ভাই মেডিলজিতে ঢুকে গেলেন, এরপরে হচ্ছে ভাইয়ের আর আলাদা করে ব্যাচ করা হয়নি। হ্যাঁ, আচ্ছা, আমরা বায়োলজিটা পড়বো তার আগে অল্প একটু আমরা এই জায়গাটা থেকে আসি। এটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস জিকের পাঠটুকু, যে কথাটা বলছিলাম। তুমি যখন এইচএসসির পরে অ্যাডমিশন লেভেলে যাবা, তোমাকে সাধারণ জ্ঞান আর ইংলিশ এই দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা সাবজেক্ট, যেটা তোমাকে টোটাল এইচএসসি লাইফে কেউ পড়াই দিবে না। টোটাল 2 বছর সময়ের মধ্যে তোমাকে কেউ পড়াই দিবে না এই সাবজেক্ট দুইটা, বাট এই দুইটাকে তোমাকে ফেস করতে হবে। যে কোনো জায়গাতে তুমি অ্যাডমিশন দাও না কেন, মেডিকেল হোক, ভার্সিটি হোক, কৃষি হোক, ঢাকা ভার্সিটি, যে কোনো জায়গাতে অ্যাডমিশন দাও কেন। বুয়েটে শুধুমাত্র নাই, বুয়েটে হচ্ছে ইংলিশ আসে না, জিকেও আসে না, বুয়েটে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো থেকে প্রশ্ন আসে। কিন্তু বুয়েটে না আসলেও বাকি, এখন বুয়েট তো সবার টার্গেট না, আর বুয়েটে বাছাই করে স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেয়। তো সেটার হিসাবে তুমি যদি ব্যাকআপ অপশন রাখতে চাও, ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিং গুচ্ছ পরীক্ষাতেও কিন্তু ইংলিশ আছে। তো ইংলিশ আর জিকে এই দুইটা মাস্ট। কিন্তু আমাদের সমস্যাটা আমি আমার এইচএসসি লাইফে সব থেকে বেশি ফেস করছি সেটা হচ্ছে, আমার এই টোটাল 2 বছর লাইফে যদি আমাকে অল্প অল্প করেও কেউ পড়াই দিত, হাফ পৃষ্ঠা হোক বা 1 পৃষ্ঠা করেও যদি আমাকে জিকে কেউ পড়াই দিত অথবা ইংলিশ পড়াই দিত এই দুইটা, তাহলে আমার এই জিনিসটা আমাকে অ্যাডমিশন লাইফে অনেকটা হেল্প করতো। এখন আমি নিজ উদ্যোগে কিছু কিছু পড়ে নিয়েছিলাম, এবং লাস্টের দিকে একটা বাসাতে টিচারও ডাকছিলাম আমরা কয়েকজন মিলে, আমি, রাহাত, তারপরে হচ্ছে সামিন ছিল, রাতুল ছিল, ওদের চিনবা না। তো একত্রে মিলে হচ্ছে আমরা একটা টিচারও লাগছিলাম শুধুমাত্র জিকে আর ইংলিশ পড়ার জন্য। তো সেই জায়গাটা থেকে আমি এরপরেই প্ল্যান করি যে আমি যখন স্টুডেন্টকে পড়ানো শুরু করব, আমি প্রত্যেক দিন কিচ্ছু না হোক 5 মিনিট বা 10 মিনিট করে হলেও জিকে আর ইংলিশটা দেখাই দিব তোমাদেরকে। তো এটা করলে কী হবে, তুমি ডেইলি পরীক্ষার জন্য এইগুলোকে একবার হলেও চোখ বোলানো হবে। ধরো আজকে আমি যতটুকু পড়াই দেবো, আগামীকালকে তো এটার উপর পরীক্ষা থাকবে, তো তোমার আর কিছু না হোক, তোমার কিন্তু এটা একবার চোখ বোলানো হবে। তো হলে দেখা যাবে যে দিন শেষে বা হচ্ছে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর শেষে তোমার হাতে অনেক বড় একটা অ্যামাউন্টের পড়া হয়ে যাবে, যেটা তোমাকে অ্যাডমিশনে গিয়ে হুট করে তোমাকে প্রেশারাইজড করবে না। কারণ ওখানে তুমি আলটিমেটলি টাইম অনেক কম পাবা, যে কম টাইমের মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পাশাপাশি এইটাকে পড়াটা তোমার কাছে এক্সট্রা প্রেশার মনে হবে। আমার সর্বাত্মক চেষ্টা থাকবে তোমার এই প্রেশারটাকে লোয়ার করা, যেন তোমার কোনোভাবে এরকম প্রেশার ফিল না হয়। তো ঠিক আছে, সেই জায়গাটা থেকে আমরা এই পিডিএফটা পড়বো। সাধারণ জ্ঞানের জন্য মানে তোমার বাজারে অনেক বই আছে, কিন্তু এই বইগুলোর সমস্যা আছে কয়েকটা। সমস্যার কথা একটু বলি। ফার্স্ট অফ অল হচ্ছে এই বইগুলো ম্যাক্সিমাম হচ্ছে বিসিএসকে কেন্দ্র করে তৈরি করা, এবং তোমরা তো আর এখন বিসিএস পরীক্ষা দিতেছো না। সাধারণ জ্ঞান মেইনলি স্টুডেন্টরা পড়ে বিসিএসের জন্য। এছাড়া আরও কিছু বই আছে, লাইক জোবায়ার্স জিকে, তারপরে মনীষ জিকে আর খন্দকার জিকে, এরকম কয়েকটা জিকের বই আছে। বা সেগুলো হচ্ছে শুধুমাত্র কয়েকটা স্পেসিফিক ভার্সিটিকে কেন্দ্র করে তৈরি করা, লাইক ঢাকা ইউনিভার্সিটির জন্য, জাহাঙ্গীরনগরের জন্য একটা, বা টোটাল ভার্সিটির জন্য একটা। বাট সেই তুলনাতে একটা ভালো বই হচ্ছে, আমার পড়া অনেকগুলো বইয়ের মধ্যে একটা ভালো বই হচ্ছে রেটিনা ডাইজেস্ট। রেটিনার সবগুলো বই আগে বলছিলাম আমি ভালো, এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আমি রেটিনা ফলো করি। এমসিকিউর ক্ষেত্রে উন্মেষেরটাও পাশাপাশি আমি তোমাদেরকে প্রোভাইড করব। তবে এই বইটা ভালো, এটার পিডিএফ আমি পেজ বিচের গ্রুপগুলোতে দিয়ে দিব। সেখানে থেকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে কয়েকটা পেজ করে ফটোকপি করে নিবা। লাইক এটা পেজ নাম্বার 1, 2, এখানে টোটাল 200টা পেজ আছে, 200 পেজ একসাথে ফটোকপি করার দরকার নেই। করলে তোমার 400 টাকা মতন খরচ হবে, 2 পেজ করে 2 টাকা করে ওকে সাদা কালো যে ফটোকপিটা সেটা করতে হয়। কিন্তু তুমি 200 পেজ একসাথে করবা না, করলে কী হবে, তোমার পড়ার সেই ফ্লোটা নষ্ট হয়ে যাবে। তুমি একবারে 10 পেজ বা 20 পেজ করো, 20 পেজ ফটোকপি করতে তোমার 40 টাকা লাগবে, 40 টাকা দিয়ে ফটোকপি করে আনো, 20 পেজ পড়তে পড়তে দেখবো আমার 2 মাস হয়ে গেছে, 2 মাস চলে যাচ্ছে প্রায়, বা 1 মাস চলে যাবে। তো আমরা পড়বো অনেক আস্তে আস্তে, স্লো, বাট একটা সময় গিয়ে অ্যাচিভমেন্টটা অনেক বেশি থাকবে আমাদের, ঠিক আছে? তো আমরা একেবারে প্রথম পৃষ্ঠাটুকু আজকে কয়েকটা দিনের জন্য আপাতত তুমি পিডিএফ দেখে পড়তে পারো, পিডিএফগুলো আমি দিয়ে দিব। একেবারে প্রথমে আছে আমার বাংলা জাতির উৎপত্তি সম্পর্কে। দেখো, আজকের যে বাংলার যে জাতি, সেই বাংলা জাতিকে আমরা বলতেছি সমগ্র বাংলা জাতিকে 2টা ভাগে ভাগ করতেছি। দেখো অলরেডি বইটা দাগানো আছে, তার পাশাপাশি আমি কিছু দাগাই দিব। দেখো এই অঞ্চলে প্রথম আসে নিগ্রোপ্রতিম খর্বাকার মানুষ। নিগ্রোপ্রতিম মানে কি, একটু কালো মতন এবং ছোট সাইজের মানুষরা, এদেরকে আমরা বলতাম হচ্ছে নিগ্রিটো। এখন আমার কথাগুলো একটু শুনবা, তাহলে এখান থেকে মোটামুটি হয়ে যাবে।
একটু তুমি আশেপাশের অঞ্চলের মানুষদের থেকে খেয়াল করলে দেখবা ইউরোপিয়ান, আমেরিকান বা হচ্ছে তুমি যদি আফ্রিকান দিকেও খেয়াল করো, আফ্রিকানরা যদিও কালো বাট তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি লম্বা, বড় সড়ো সাইজে, তাই না? আবার আমেরিকান, ইউরোপিয়ানরা বা রাশিয়ানরা এরা হচ্ছে আবার ফর্সা, এরা তুলনামূলক আমাদের থেকে বড়। বাট বাঙালিরা এরকম একটু সাইজে ছোটো কিন্তু তুলনামূলক। আমাদের হায়েস্ট অ্যাভারেজ ধরো হাইটের কথা যদি চিন্তা করি 5 ফুট 4, 5 এরকম। আবার কালো, গায়ের টোনটাও কিন্তু খুব বেশি যে সাদা সেরকমটা না। তাহলে এই জন্য বলছে, কারণ কি বাংলাদেশের যে বাংলা জাতির ইতিহাস যেটা কথা বলতেছে 6 থেকে 7 হাজার বছর আগে, তখন আমাদের এই অঞ্চলের প্রথম আসে নিগ্রো প্রতিম খর্বাকার মানুষ, ঠিক আছে, একটু কালো দেখতে এবং ছোটো সাইজের মানুষ, তাদেরকে আমরা বলতেছি নিগ্রেটো। এবং পরবর্তীতে এখান থেকেই মিশ্র যে বাংলা জাতি সেটা তৈরি হয়। বলছে বাংলা জাতির উৎপত্তিকে 2 ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে প্রাক আর্য বা অনার্য জাতি, আর একটা হচ্ছে আর্য জনগোষ্ঠী। কথাগুলো এর আগে তোমরা শুনছো, বাট এখন তোমরা একটু অল্প অল্প করে পড়বা। জিকে পড়ার নিয়মটা বলে আমি যেটা করতাম, আমি রাত্রে ঘুমানোর আগে জাস্ট পিডিএফ খুলে 1 পৃষ্ঠা চোখ বুলাতে বুলাতে পড়তে পড়তে ঘুমাই যেতাম। তোমরা সেই ফর্মুলাটা ইউজ করতে পারো, সেক্ষেত্রে তোমার আলাদা করে জিকের জন্য টাইম দেওয়া লাগবে না, ঠিক আছে। প্রাক জাতির ক্ষেত্রে আমরা 4টা শাখার কথা পড়বো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। একটা ছিল কি নেগ্রিটো, অস্ট্রিক, দাব্রিক এবং ভোটচিনীয়। আচ্ছা, এই 4টা হচ্ছে শাখায় বিভক্ত ছিল অনার্যদের ক্ষেত্রে, ঠিক আছে। আর এই জন্য হচ্ছে, আর দেখা যায় যে একত্রে মানে বাঙালি যে জাতিটা একত্রে এগুলো মিক্সড, তো সেই হিসাবে অনেকে বাঙালিদেরকে হচ্ছে নিষাদ জাতি বলে থাকেন। এবং মূলত আমাদের এই লাইনটা ইম্পর্টেন্ট লাস্টের দিক থেকে, যে নৃতত্ত্বগতভাবে বাংলাদেশের মানুষরা প্রধানত হচ্ছে আদি অস্ট্রেলীয় বা প্রোটো অস্ট্রেলিয়ান ধরনের, অস্ট্রেলীয়, ঠিক আছে, প্রোটো অস্ট্রেলীয়। আচ্ছা, এটা আমরা পড়বো। আর লাস্টের এই ফ্লো চার্টটা, নিগ্রোটো থেকে অস্ট্রিক আসছে, অস্ট্রিক থেকে দাব্রিক আসছে, দাব্রিক থেকে ভেটোচিনীয়, এরপরে সংমিশ্রণ বাংলা জাতি তৈরি হয়েছে। তাহলে প্রথমে ছিল নিগ্রিটো, তারপরে অস্ট্রিক, তারপরে দাব্রিক, তারপরে ভেটোচিনীয়, তারপরে হচ্ছে কি তোমার বাঙালি জাতি, ঠিক আছে। সময়টা 4000 বছর, এগুলো দরকার নেই। এখান থেকে আমার দাগানো লাইনগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট, তার বেশি লাগবে না। আর আদি অনার্য এগুলো দরকার নেই, এগুলো লাগবে না। ভারতবর্ষে এটা লাগবে, এই লাইনটা লাগবে, যে ভারতবর্ষে আর্যদের আগমন ঘটছিল কত, খ্রিস্টপূর্ব 1500 অব্দে, এটা পড়বো। আর লাস্টের লাইনটা এখান থেকে ইম্পর্টেন্ট। তাই বাঙালি জাতিকে আমরা পরিচয় দিই হচ্ছে শঙ্কর জাতি হিসেবে। বাঙালি জাতির মধ্যে এই 6টা পর্যন্ত, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 1টুকু আমাদের আজকের জন্য পড়া। আমি এখান থেকে খুব বেশি আসলে জিকের জন্য খুব বেশি বোঝানোর কিছু না, এটা হচ্ছে তোমার ওই ইতিহাসের মতন, আর্টসের সাবজেক্টের মতন ইতিহাস কাইন্ড অফ। তুমি নিজে নিজে রিডিং পড়লেই বুঝতে পারবা কী কী আছে। আর দাগানো লাইনগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বেশি না, জাস্ট 5টা এমসিকিউ থাকবে আগামীকালকের পরীক্ষাতে, এই একটা পৃষ্ঠা থেকে অল্প একটু পড়া একেবারে। কিন্তু তুমি যদি পড়াটা গ্যাপ রেখে দাও, ফাঁকি রাখো, তাহলে এটা ওই যে তোমার 2 বছর পরে গিয়ে একেবারে মানে বিকট আকার ধারণ করবে, তখন তোমার জন্য পড়া এটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। একটু ভাইয়ের কথা শুনো, মেইন পড়ার পাশাপাশি যদি পড়ে ফেলতে পারো, রাত্রেবেলা একটু ঘুমাতে ঘুমাতে তুমি যদি একটু রিডিং দিয়ে ঘুমাইতে পারো, সেটাই তোমার জন্য না। আর পরীক্ষার প্রেশারে থাকলে পড়া হয়ে যাবে ভাই, ঠিক আছে। আচ্ছা, ইংলিশটা একটু পরে দেখবো। আচ্ছা, ইংলিশটা এখন দেখানো দরকার নেই, ইংলিশটা আবার শুরু করতে গেলে আমাদের ওদিক থেকে আবার আমরা পিছায় যাবো। আমি বোটানিটা শুরু করি। ভাই পিডিএফ কি এমন দাগানো থাকবে? হ্যাঁ, পিডিএফ দাগানো থাকবে। আমি যেরকম দাগায় রাখছি এরকম দাগানো পিডিএফই তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। প্রতিদিন পিডিএফ আপডেট হবে। আমি দাগানো না, আমি জাস্ট ওই পৃষ্ঠাটা ছবি তুলে দিয়ে দিই, মানে ছবি পাঠাই দিবি, স্ক্রিনশট। কারণ বড় পিডিএফ তো, টোটালটা আমি দিয়ে তুমি কী করবা, ঠিক আছে। আর টোটাল বইয়ের একটা ফ্রেশ পিডিএফও তোমাকে দিব, ফ্রেশ পিডিএফও দিয়ে দিব, যেটা তোমরা ফটোকপি করবা, যেটা বলছিলাম 2টা করে পিস দিয়ে ফটোকপি করবা ফ্রেশটা। আর দাগানোটা প্রতিদিন আমি স্ক্রিনশট দিয়ে নিব। 2টাভাবে পড়তে পারো, একটা হচ্ছে যারা ফটোকপি করতে চাচ্ছ না, সরাসরি আমার ওই দাগানো ছবিটা পড়বা, আর যারা ফটোকপি করে ফেলবা ওখানে আমার এই দাগানো লাইনগুলো একটু দাগিয়ে নেবা। আমি রেকমেন্ড করব 20 টাকা খরচ করে 10টা পেজ ফটোকপি করে আনো, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, আমরা গতদিন হচ্ছে এই কোষ প্রাচীরের আগ পর্যন্ত পড়ছিলাম। শোনো, পেইড ব্যাচের স্টুডেন্টদের ক্ষেত্রে পরীক্ষাটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হবে, কারণ আমি বিশ্বাস করি যতক্ষণ না পর্যন্ত তোমাকে আমি পরীক্ষা নিতেছি ততক্ষণ না পর্যন্ত তোমার পড়ার গতি বাড়বে না। কারণ পরীক্ষা দেওয়ার জন্য কেবলমাত্র তুমি সুন্দরভাবে বই পড়বা, এবং তখন তোমার একটা টেনশন থাকবে যে পরীক্ষাতে আমার ভালো করতে হবে, পরীক্ষাতে ভালো মার্কস তুলতে হবে। তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য পরীক্ষার দিকে খুব স্ট্রিক্টলি তোমার নজর রাখা হবে প্রত্যেকটা পরীক্ষাতে। আমি পার্সোনালি কল দিয়ে হয়তো বা বাসায় তোমাদের প্রতি সপ্তাহে হয়তো বা তোমার আব্বু আম্মুর সাথেও কথা হতে পারে, যদি আমি দেখি তোমার মার্ক ডাউনগ্রেডের দিকে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে ভাইয়া পরীক্ষাতে শুধু দিলেও হবে না, পরীক্ষা ভালো করতে হবে, ঠিক আছে। আমি যদি আবার ডেইলি পরীক্ষাগুলো তুমি যদি 2টা পর মিস করো, তখন তোমার বাসায় ফোন যাবে, ফোন দিয়ে হচ্ছে তোমার আব্বু আম্মুর সাথে হয়তো বা কথা হবে যে কেন পরীক্ষা দিতেছে না। তো এটা ভাবার কোনো অবকাশ নাই যে তুমি শুধুমাত্র ক্লাস করলা বা ফাঁকি দিয়ে চলে গেলা, ক্লাস না করলেও সেক্ষেত্রে পরীক্ষাটা, কারণ ধরো আজকে তোমার ক্লাস করতে কোনো সমস্যা হতেই পারে, ইন্টারনেট ডিস্টার্ব দিতে পারে, বা তোমার আগামীকালকে স্যারের কাছে কোনো পরীক্ষা থাকতে পারে, মানে সামহাও কোনো একটা সমস্যা হতেই পারে, ঠিক আছে। আবার আমারও অনেক সময় ইন্টারনেট ডিস্টার্ব দিতে পারে, সেক্ষেত্রে রেকর্ড ক্লাসগুলোতে তো খুব একটা সমস্যা হয় না, রেকর্ড ক্লাসে মোটামুটি ইন্টারনেট লেভেল ঠিক থাকে, ফিক্স থাকে। তো সেক্ষেত্রে পরীক্ষাটা এই জন্য আমরা স্ট্রিক্টভাবে মেনটেন করি, যেন পরীক্ষাটা যখন তুমি দিবা ওই রেকর্ড ক্লাসটা তোমার দেখাই হবে, কোনো না কোনোভাবে রেকর্ড ক্লাসটা তোমার দেখতেই হবে, ঠিক আছে। এখন আসো, আমরা একটু পড়বো হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল থেকে।
সেল ওয়ালের মধ্যে আমাদের এই যে গত যে পড়া ছিল, গত ক্লাসের লাস্ট টপিক, এখানে আমরা অনেকগুলো আমাদের জীবকোষ, উদ্ভিদ কোষের মধ্যে অনেকগুলো উপাদান সম্পর্কে পড়ছিলাম, জীব এবং জড়বস্তু সম্পর্কে, ঠিক আছে। এখন জীবীয় বস্তুর মধ্যে ছিল অনেকগুলো জিনিস, জড়বস্তুর মধ্যে ছিল অনেকগুলো, সেগুলোর মধ্যে আবার বিভিন্ন ছোটো ছোটো ভাগ পড়ছিলাম। আমাদের অধ্যায়ের এর পরের পড়াগুলো এই প্রত্যেকটা টপিককে নিয়ে, অর্থাৎ এর মধ্যে আমরা কোষ প্রাচীর শিখবো, কোষস্থ নির্জীব বস্তু শিখবো, কোষ ঝিল্লি শিখবো, সাইটোপ্লাজম শিখবো, নিউক্লিয়াস শিখবো, সাইটোপ্লাজমের প্রত্যেকটা অঙ্গাণু সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব। অর্থাৎ আমাদের বইয়ের মধ্যে বাকি যে পৃষ্ঠাগুলো আছে সবগুলো আলোচনা করা হয়েছে এই ছকটার প্রত্যেকটা কন্টেন্টকে নিয়ে। তো এই ছকের প্রথম কন্টেন্টের নাম কি ভাইয়া? কোষ প্রাচীর। এজন্য আমাদের পড়াশোনার প্রথম টপিকের নাম হচ্ছে কোষ প্রাচীর। প্রথমে বলে রাখি, কোষ ঝিল্লি আর কোষ প্রাচীর এই দুইটার মধ্যে পার্থক্য আছে। কোষ ঝিল্লিটা কী জিনিস আমি একটু তোমাদেরকে যদি উপরের ছবিটাতে একটু দেখাই, দেখো এটা একটা উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষের মধ্যে একেবারে বাইরের দিকে বড় আকৃতির যে মোটা প্রাচীরটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে কোষ প্রাচীর। দেখো উপরের দিকে মার্কিং করা আছে কোষ প্রাচীর, একেবারে মোটা জায়গাটা। এই কোষ প্রাচীরের ঠিক নিচের দিকে আরেকটা ঝিল্লি থাকে পাতলা, যেটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে ঝিল্লি আর প্রাচীর কিন্তু এক না, যদিও প্রাচীর মানে হচ্ছে একবারে চূড়ান্ত সীমানা, ঝিল্লি মানেও মোটামুটি সেরকম চূড়ান্ত সীমানা, বাট দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আমরা সামনের দিকে গেলে ডিফারেন্সগুলো আরেকটু জানতে পারবো। এখন তোমাদের কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে কোষ প্রাচীরের আবিষ্কারক কে? কোষ প্রাচীর কোন বিজ্ঞানী আবিষ্কার করে? একটু কমেন্টে লিখে জানাইতে পারো, অথবা যদি লিখতে ঝামেলা মনে হয় তুমি আনমিউট করে আমাকে বলতে পারো, যে কোনো। গত দিনের ক্লাসের মধ্যে কথাটা ছিল, কোষ প্রাচীর কে আবিষ্কার করে? আমাদের বইয়ের মধ্যে কিন্তু লেখা নেই এটা সরাসরিভাবে। রবার্ট হুক। সাবাস তালহা, আমি বলে দিচ্ছিলাম যে রবার্ট হুক সর্বপ্রথম মৃতকোষ পর্যবেক্ষণ করে। মৃতকোষ মানে কি? আসলে কোষের মধ্যে কিচ্ছু নাই, তার মানে সেটার মধ্যে শুধুমাত্র কোষ প্রাচীর ছিল। ঠিক আছে, ক্লাসে রেসপন্স করতে হবে। নেক্সট দিনের ক্লাস থেকে যেহেতু পেইড ব্যাচের ক্লাস শুরু আমাদের, তখন কিন্তু আমি নাম ধরে ধরে কোয়েশ্চেন করবো তোমাদেরকে, ঠিক আছে? তো কোয়েশ্চেন বন্ধুদের সামনে না পারাটা একটা লজ্জাজনক ব্যাপার, এই জন্য পড়ে আসতে হবে। অবশ্যই তুমি তো পরীক্ষার জন্য একবার করে পড়বাই, এবং 8:30 সময় ক্লাসে ঢোকার আগে আরেকবার চোখ বুলিয়ে আসবা, যেন ভাইয়া ধরলে যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারো, ঠিক আছে? পরের দিন থেকে ইনশাল্লাহ সবার নাম মুখস্থ হয়ে যাবে, কারণ ফ্রি ক্লাসে তো অনেকেই অ্যাটেন্ড করতেছো, সবার নাম এভাবে মনে রাখা সম্ভব না। নেক্সট দিন থেকে নাম ধরে ধরে আমি কোয়েশ্চেন করবো। ওকে, এখন চলে আসো, এই কোষ প্রাচীরের মধ্যে আজিবুর স্যারের বই বলতেছে কোষ প্রাচীরের 60% হচ্ছে পানি। একটু উপরে লিখে রাখো ছোটো করে, কোষ প্রাচীরের 60% পরিমাণ হচ্ছে পানি, আর বাকি 40% হচ্ছে শক্ত পদার্থ থাকে। আজিবুর স্যারের বইয়ের তথ্য, আমাদের বইতে এই তথ্যটা আমি পাবো না, এই জন্য আমার বইয়ের মধ্যে একটু লিখে রাখবো। বইয়ের মধ্যে কী লিখে রাখবো ভাই? কোষ প্রাচীরের 60% হচ্ছে পানি দ্বারা তৈরি, এবং কোষ প্রাচীর কাদের ক্ষেত্রে থাকে না এই কথাটাও ইম্পর্টেন্ট, এইটাও আজিবুর স্যারের বইয়ের একটা তথ্য। কোষ প্রাচীর থাকে না কোথায় কোথায় ভাইয়া? প্রথমত প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা কোয়েশ্চেন, গতদিন আমি সলভ করানোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছিল যে প্রাণী কোষের বৈশিষ্ট্য 9 কোনটা, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে প্রাণী কোষে থাকে না। এছাড়া উদ্ভিদের পরাগরেণুতে থাকে না, পরাগরেণুতে কোষ প্রাচীর থাকে না, এবং উদ্ভিদের জনন কোষে কোষ প্রাচীর থাকে না। পরাগরেণু এবং জনন কোষ এই দুইটাই কিন্তু হ্যাপ্লয়েড, এই দুইটাই হ্যাপ্লয়েড বা এন। লিখে ফেলতে হবে ক্লাসের সময়, একেবারে লিখে ফেলতে হবে। পরে যদি বলো ভাই লিখতে পারি নাই, স্ক্রিন চলে গেছে, আপনি আগায় ফেলছেন, তাহলে কিন্তু হবে না। আমি যখন বলতেছি অনেক সময় দিতেছি লেখার জন্য, লিখে ফেলতে হবে সুন্দর করে। আর যদি কেউ লিখতে না পারো, নেক্সট রেকর্ড ক্লাস থেকে দেখে আবার লিখে নিবা এটা, ঠিক আছে? অবশ্যই লিখে ফেলতে হবে, কারণ না লিখে ফেললে তোমার কখনো মাথার মধ্যে থাকবে না। এখন চলে আসো কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর হচ্ছে 2 নম্বর লাইনটা আমরা একটু দাগাবো। কোষ প্রাচীর উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য, অন্যতম পাশাপাশি অনন্য লিখে রাখতে পারো, অনন্য বৈশিষ্ট্য। অনন্য কথাটার ইংলিশ হচ্ছে ইউনিক। ইউনিক মানে কি? কোষ প্রাচীর শুধুমাত্রই উদ্ভিদে থাকবে, শুধুমাত্রই উদ্ভিদে, ঠিক আছে? উদ্ভিদ বাদে অন্য কোনো জায়গাতে পাবা না। আচ্ছা, এখন নিচের লাইনে আরেকটা কথা বলতেছে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি ভাই? ব্যাকটেরিয়া এবং ছত্রাকেও কোষ প্রাচীর আছে। তাহলে এই লাইনটা আমরা দাগাবো। 2টা লাইন এখান থেকে ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া এবং ছত্রাকে কোষ প্রাচীর থাকে, তবে লাস্ট লাইনটা কি? প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। 3টা লাইন। প্রথম লাইনে বলতেছে কোষ প্রাচীর থাকে উদ্ভিদে, দ্বিতীয় লাইনে বলতেছে ব্যাকটেরিয়া এবং ছত্রাকেও থাকে, এবং 3 নম্বর লাইনে বলতেছে হচ্ছে প্রাণী কোষে থাকে না। এই 3টা কথা আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। এখন আসো ভৌত গঠন। আমাদের বায়োলজিতে প্রত্যেকটা জিনিস পড়ার সময় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 ধরনের গঠন সম্পর্কে আলোচনা করি, একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে আণুবীক্ষণিক। ভৌত মানে কি? বাইরে থেকে দেখলে যেটাকে বুঝতে পারবা। আরেকটা হচ্ছে আণুবীক্ষণিক বা রাসায়নিক। রাসায়নিককেও অনেক সময় আণুবীক্ষণিক বলে। আচ্ছা যাই হোক, এখানে রাসায়নিক আর আণুবীক্ষণিক আলাদা করে দিয়েছে। আচ্ছা, রাসায়নিক বলতে ওর মধ্যে কী কী কেমিস্ট্রি আছে, কী কী উপাদান আছে সেটা, আর আণুবীক্ষণিক মানে মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে আমি কী কী সেটা দেখতে পারি। ওকে, তো ভৌত মানে কি? ফিজিক্যাল। এই ভৌত কিন্তু ওই ভৌতিক না, বুঝছো? এই ভৌত মানে ফিজিক্যাল, মানে বাইরে থেকে একেবারে দেখলে, জাস্ট তুমি দেখলে কী কী পাবা। ওকে, আমরা এখান থেকে দাগাবো যে প্রথম কথা, যে একটি কোষ প্রাচীরের প্রধানত 3টা স্তর থাকে। এই লাইনটাকে আন্ডারলাইন করবা। 3টা স্তরে বিভক্ত দেখা যায়, সুন্দর করে বক্স করো অথবা আন্ডারলাইন করো। 3টা স্তরে বিভক্ত দেখা যায়। একবারে প্রথম স্তরের নাম হচ্ছে মধ্যপর্দা, বক্স করো। প্রথমের নাম কি ভাইয়া? মধ্যপর্দা। কখন তৈরি হয় কোষ প্রাচীর?
কোষ প্রাচীর কি প্রথম থেকে উদ্ভিদ কোষে থাকে? থাকে না। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে থাকে। আমি বইটাকে যেভাবে দাগাইছি চেষ্টা করো সেভাবে দাগানোর জন্য, মানে দাগানোটা ইন্টারেক্টিভ হবে। আমার পেজের মধ্যে যেরকমভাবে লাল কালি দিয়ে গোল গোল করে দাগানো আছে, যেটাকে বক্স করা আছে, সেভাবে দাগায় রাখবা, ইন্টারেক্টিভ হবে। তাহলে কোষ প্রাচীর প্রথম থেকে উদ্ভিদে থাকে না, তৈরি হয় মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। আমাকে কেউ বলতে পারবা মাইটোসিস কোষ বিভাজনের কয়টা স্টেপ ছিল টোটাল? আমরা 9 10-এ পড়ে আসছিলাম না, টোটাল স্টেপ ছিল কয়টা? এবং টেলোফেজ এর মধ্যে কততম স্টেপ? মাইটোসিস কোষ বিভাজনের টোটাল স্টেপের সংখ্যা কতটি ছিল? 5টি ছিল, সাবাস। এর মধ্যে টেলোফেজ কত নাম্বার তাহলে? প্রোফেজ, দেন মেটাফেজ, তারপরে প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাই না? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, তাহলে 5th। 5টা স্টেজের মধ্যে একবারে লাস্ট ছিল হচ্ছে টেলোফেজ। অর্থাৎ একটা কোষ তৈরি হওয়া প্রায় শেষ হয়ে গেছে অলরেডি, তখন তৈরি হবে এই কোষ প্রাচীরটা। এইভাবে মনে রাখবা, শেষে তৈরি হয়েছে। কী কী দিয়ে তৈরি হয় ভাইয়া? কোষ প্রাচীর কি এমনিই তৈরি হয়ে গেছে কোনো কিছু বাদ দিয়ে? না, এটা তৈরি হয়েছে ফ্র্যাগমোপ্লাস্ট দিয়ে। দুইটা জিনিস এখান থেকে দেখবা, একটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, কোষ প্রাচীরের গাঠনিক উপাদানের 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে পেকটিন। পেকটিন, এই দুইটা জিনিস দিয়ে মূলত তৈরি হয়েছে কোনটা ভাইয়া? মধ্যপর্দা, নট কোষ প্রাচীর। খুব ভালো করে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমি একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে, আমি একটু লিখে দেখাই, দেখো। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই না, ডিলিট করলে কেমন হবে? এটা নতুন খুলি। আচ্ছা দেখি, আমি একটু দেখাই। সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে, কোষ প্রাচীরের কথা যদি আমি বলি, কোষ প্রাচীরের স্তর হচ্ছে 3টা, 1 2 3, এবং 3টার গাঠনিক উপাদান কিন্তু 3 রকম। একবারে প্রথম হচ্ছে মধ্যপর্দা, তাদের বুঝতে সমস্যা স্টিকি নোট দিয়ে লিখে রাখতে পারো এগুলো। 2 নাম্বারটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর 3 নাম্বারটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। আমি যে ক্লাসগুলো নেই সেগুলো কিন্তু একেবারে একাডেমিক প্লাস অ্যাডমিশন ফুল, একেবারে টোটাল স্ট্যান্ডার্ড, বুঝছো? এই একটা ক্লাস করলে তোমার ফুল একাডেমিক কভার হবে, অ্যাডমিশন কভার হবে, মানে এইচএসসি অ্যাডমিশন 2টা কভার হবে। এই জন্য আলোচনাটা একটু ডিপ হয়, সময় লাগে বেশি, বাট একটু ধৈর্য ধরে শুনতে হবে। আর সেই জিনিসটা তুমি আরও ফ্রিতে পাইতেছো, 2টা ক্লাস ফ্রি পেয়ে গেছো। এই ক্লাসগুলোই আমরা যখন কোচিং সেন্টারে গিয়ে নেই, উদ্ভাসে যখন ক্লাস নেই আমরা, বা রেটিনাতে বা উন্মেষে, যে কোনো জায়গাতে ক্লাস যখন নেই, তখন কিন্তু এই প্রত্যেকটা ক্লাসের জন্য ফ্রি তো সুযোগই নাই, প্রত্যেকটা ক্লাসের জন্য প্রায় 1500, 2000 বা 2500 টাকা করে পেমেন্ট করা হয়, বুঝছো, আমাদের ঢাকা মেডিকেল স্টুডেন্টগুলোকে। এবং 3rd ইয়ার 4th ইয়ারে গেলে সেটার পরিমাণ আরও বেশি থাকে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো ফ্রিতে পাইতেছে, একেবারে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাসগুলো। তো এজন্য অফার লুফে নিতে হবে। আমাদের সময় তো ফ্রি দেখলে আমরা একবারে দৌড় দিতাম আগে। আচ্ছা দেখো, এর মধ্যে মধ্যপর্দার গাঠনিক উপাদান কি? 2টা জিনিস, একটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, একটা হচ্ছে কি ফ্র্যাগমোপ্লাস্ট, আরেকটা হচ্ছে পেকটিন। 2 নাম্বার হচ্ছে পেকটিন। এটা হচ্ছে মধ্যপর্দা সম্পর্কে পড়লাম, সামনের দিকে আরও গুছাই দিতেছি আমি। যদি কারো এই জায়গাটা একটু কনফিউজিং, বুঝছো, একটা স্টিকি নোট রাখো, এই জিনিসটা একটু লিখে রাখো, পরবর্তীতে তাহলে ক্লিয়ার থাকবে আমাদের। আচ্ছা, কোষ প্রাচীরের 3টা পার্ট, মধ্যপর্দা, প্রাথমিক এবং সেকেন্ডারি প্রাচীর, আর সেও থাকে কোনো কোনো ক্ষেত্রে। এখন দেখো, তাহলে আমরা পড়লাম একবারে প্রথমটা মধ্যপর্দা সম্পর্কে। মধ্যপর্দায় কী থাকে? 2টা জিনিস, ফ্র্যাগমোপ্লাস্ট আর পেকটিন। পেকটিনটা অনেক জেলির মতন দেখতে হয়, এটা রিডিং পড়বা। পেকটিন জিনিসটা কি জেলির মতন? কেন ভাই? এখানে পেকটিক অ্যাসিড থাকে বলে। এগুলো রিডিং জিনিস, বইয়ের মধ্যে একটু দেখে নিবা। আচ্ছা, এখন মধ্যপর্দা এটার নাম দেয়া কেন হয়েছে? মধ্যপর্দা কারণ কি? এটা মাঝখানে থাকে তাই। দেখো 3 নাম্বার লাস্টের লাইনের আগের লাইনে বলছে কোষ প্রাচীরের এই স্তরটি 2টার কোষের মধ্যবর্তী পর্দা হিসেবে কাজ করে, এই জন্য নাম হচ্ছে মধ্যপর্দা। এখন আমরা একটু ছবিতে চলে আসি। দেখো, এটা হচ্ছে একটা উদ্ভিদের কোষ প্রাচীর, মানে সরি, একটা উদ্ভিদ কোষ, টোটালটাই কোষ ধরো। এই কোষের একেবারে মাঝখানে কালো কালারের, ডিপ কালো কালারের যে জিনিসটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে মধ্যপর্দা। একটু খেয়াল করে দেখবা, এটা যদি একটা কোষ হয়, এখানে কিন্তু আরেকটা কোষ আছে। লাইক দেখো, জিনিসটা এরকম দেখায় দেখতে, এখানে ফুল ছবিটা দেওয়া নেই, জিনিসটা দেখতে এরকম। তাহলে দেখো, 2টা কোষের মাঝখানে, একেবারে মাঝখানে কমন একটা পর্দা হিসেবে কাজ করতেছে না এই কালোটা? একটু চিন্তা করে দেখো তো। আবার দেখো, উদ্ভিদ কোষ কিন্তু এখানে শেষ না, এই যে পাশে এখানেও একটা কোষ আছে নিশ্চয়ই, এখানেও একটা কোষ আছে, তাই না? আবার এখানেও একটা কোষ আছে, এরকম প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখানে কোষ আছে। তাহলে প্রত্যেকটা কোষের, 2টা কোষের মাঝখানের কমন পয়েন্ট হিসেবে কিন্তু কাজ করতেছে এই তোমার মধ্যপর্দাটা। এই জন্য মানে এই জিনিসটার নাম আসছে মধ্যপর্দা। কেন? কারণ এটা হচ্ছে 2টা কোষের মধ্যবর্তী স্তর হিসেবে কাজ করে। ওকে, এখন মধ্যপর্দা তো সর্বপ্রথম তৈরি হয়, লাস্টের লাইনটা আমরা দেখাবো জাস্ট। মধ্যপর্দা ও কোষ প্রাচীরের অংশ যা সর্বপ্রথম তৈরি হয়। তাহলে এই 3টা স্তরের মধ্যে একবারে প্রথমে তৈরি হয় কি? মধ্যপর্দা। পাশের ছবিটার দিকে একটু খেয়াল করে দেখো, একটা কোষ প্রাচীর কীভাবে তৈরি হয়েছে। একবারে প্রথমে কালো দাগটা মধ্যপর্দা, এরপর একটা প্রাথমিক প্রাচীর, এর উপর একটা বক্স, এরপর একটা সেকেন্ডারি প্রাচীর, এরপরে 3টা বক্স। তাহলে এই 3টে স্তরের মধ্যে সব থেকে চিকনটা হচ্ছে মধ্যপর্দা, তারপরে হচ্ছে প্রাথমিক প্রাচীর, তারপরে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই জিনিসটা আমরা একটু এখান থেকে শিখলাম। এরপরে একটু আসো, আমরা মধ্যপর্দার পরের স্তরটার নাম যাব, এই যে দ্বিতীয় প্যারার প্রথম লাইনটার, এই লাইনটাকে আন্ডারলাইন করবো আমরা। দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর।
এটা আমার ছোটোবেলায় খুব গুলা যেত। কীরকম গুলাতো জানো? প্রাথমিক মানে কি ভাইয়া? প্রথম। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসছে, ধরো এমসিকিউ প্রশ্ন আসছে, কোষ প্রাচীরের প্রথম স্তরটির নাম কি? ভালো করে বুঝো, কোষ প্রাচীরের প্রথম স্তরের নাম। এখন প্রথম শুনে আমার মাথায় তখন কি আসতো? প্রাথমিক। প্রাথমিক মানে তো প্রথম, প্রাথমিক মানে প্রাইমারি। এটার ইংলিশটা হচ্ছে দেখো প্রাইমারি। আমরা বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে দেখবো ইন্টারমিডিয়েটে এই ওয়ার্ডগুলোকে খুব ইউজ করতেছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি। যে কোনো স্টেজের ক্ষেত্রে আমরা ইউজ করি এটা। প্রাইমারি বলতে হচ্ছে একবারে প্রথম স্টেজ, তারপর হচ্ছে সেকেন্ডারি, তারপরে টার্সিয়ারি, তারপরে কোয়াটারনারি। তাহলে আমি যখন পরীক্ষাতে প্রশ্ন দিব যে কোষ প্রাচীরের প্রথম স্তরের নাম কি, কখনও কিন্তু ভুলে প্রাইমারি দেখানো যাবে না, কখনও ভুলে প্রাইমারি দাগানো যাবে না। যদিও প্রাইমারি মানে প্রথম, কোষ প্রাচীরের প্রথম স্তরের নাম আমরা কী দাগাবো ভাইয়া? দাগাবো হচ্ছে মধ্যপর্দা। ঠিক আছে, এইটা কিন্তু একটা ভুল করার জায়গা, এবং এটা তোমরা অনেকে ভুল করো। কালকের পরীক্ষায় দিব দেখবা এটা অনেকে ভুল করে বসে থাকবা। ঠিক আছে, বলে দিতেছি তাও ভুল করো না। ঠিক আছে, এটা রিকোয়েস্ট তোমাদের কাছে, বলে দিচ্ছি, তাও এই জিনিসটা মাথায় রেখো। তাহলে মধ্যপর্দার পাশে দরকার হয় লিখে রাখো তুমি, এটা হচ্ছে প্রথম স্তর, এটা কখনো ভুল করবা না। তাহলে কোষ প্রাচীরের প্রথম স্তরের নাম হচ্ছে মধ্যপর্দা। এখন চলে আসো, তাহলে দ্বিতীয় স্তরের নাম কি? প্রাথমিক প্রাচীর, দ্বিতীয় স্তর। ঠিক আছে, এখন আসো প্রাথমিক প্রাচীর কী দিয়ে তৈরি? দুইটা কথা বলছে, তিনটা, সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। সুন্দর করে আন্ডারলাইন করো, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আর যারা স্টিকি নোটে ওই জিনিসটা লিখতেছিলা এখানে একটু অ্যাড করো। তাহলে আমরা প্রাথমিক প্রাচীরে পড়ছি, মধ্যপর্দায় পড়ছি ফ্র্যাগমোপ্লাস্ট আর পেকটিন, আর প্রাথমিক প্রাচীরে কী পড়বো? সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, আমার এখানে জায়গা একটু কম, নিচে অ্যারো দিয়ে লিখতেছি। তাহলে 1 নাম্বার থাকবে এখানে সেলুলোজ, 2 নাম্বার হচ্ছে হেমিসেলুলোজ, আর 3 নাম্বার হচ্ছে এখানে গ্লাইকোপ্রোটিন। তাহলে দেখো, মধ্যপর্দা তৈরি হয়েছিল 2টা উপাদান নিয়ে, ফ্র্যাগমোপ্লাস্ট আর পেকটিন। আর প্রাথমিক প্রাচীর তৈরি হবে 3টা উপাদান নিয়ে, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। 3টা উপাদান যেহেতু এমসিকিউ এর জন্য কিন্তু এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি পরীক্ষাতে প্রশ্ন দিব নিচের কোনটি প্রাথমিক প্রাচীরের উপাদান নয়, তখন এই 3টার বাইরে যে কোনো অপশন আমি দিতে পারি। ঠিক আছে, এটা গেল প্রাথমিক প্রাচীরের কথা। নর্মালি প্রাথমিক প্রাচীরটা পাতলা হয় 1 থেকে 3 মাইক্রোমিটার, পাতলা স্তর। এটা পাতলা স্তর কথাটাকে বক্স করো, নর্মালি হয়ে থাকে, পাতলা হয়ে থাকে। ঠিক আছে, তবে এটার মধ্যে একটু ব্যতিক্রম আছে। পুরু থাকে 2টা উদ্ভিদে, একটা হচ্ছে খেজুর আর একটা হচ্ছে নাক্স ভূমিকা অ্যান্ডোস্পার্ম। নাক্স ভূমিকা একটা উদ্ভিদ আছে যার অ্যান্ডোস্পার্মে। আগে 2টা কথা লিখো, তারপরে আসতেছি কী জিনিস এগুলো ভাইয়া। পাতলা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। প্রাথমিক প্রাচীর নর্মালি সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে পাতলা হয়, সাধারণত। 2টা উদ্ভিদ তার ব্যতিক্রম, একটা হচ্ছে খেজুর আর একটা হচ্ছে নাক্স ভূমিকার অ্যান্ডোস্পার্ম। এটা আমাদের বইয়ের তথ্য না, বাইরের বইয়ের ইনফরমেশান, আমরা একটু লিখে রাখবো সুন্দর করে। ঠিক আছে, আমি আগে একটা কথা বলছিলাম, তোমাদের বইয়ে সব ইনফরমেশান থাকবে না, আমি বাইরের এক্সট্রা ইনফরমেশান, অন্য রাইটার ইনফরমেশান সব একত্রে করে দিব ভাইয়া। তাহলে 2টা উদ্ভিদের ক্ষেত্রে এটা পুরো থাকে। কী কী লিখছি ভাইয়া? খেজুর আর নাক্স ভূমিকা। এখন খেজুর তো ভাইয়া চিনি, কিন্তু এই পরেরটা যে কী বললেন, নাক্স ভূমিকা, এই জিনিস আবার কি? নয়াকার কয় ছয়, নাক্স ময়রস্যি কয়াকার ভূমিকা। এই দেখো, আমি এখানে একটা নাক্স ভূমিকার ছবি আনছি তোমাদের জন্য, যেন তোমাদের বুঝতে সুবিধা। এটা হচ্ছে একটা নাক্স ভূমিকা উদ্ভিদ। ফলগুলো দেখতে অনেকটা লটকনের মতন, তোমরা লটকন যারা খাইছো তারা জানো, লটকনের মতন ফল, কিন্তু ঔষধি গুণসম্পন্ন একটা ফল। আরও ইন্টারেস্ট থাকলে গুগল একটু সার্চ করবা, নাক্স ভূমিকা, NUXVOMICA, ভূমিকা। এই নাক্স ভূমিকা যে উদ্ভিদটা আছে, এই উদ্ভিদের প্রাথমিক প্রাচীরটা তুলনামূলক পুরু, এবং খেজুরের ক্ষেত্রে। আর বাকিদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই প্রাথমিক প্রাচীর বা হচ্ছে প্রাইমারি যেই ওয়াল থাকে, এটা হচ্ছে পাতলা। এরপরে চলে আসো, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম কি ভাইয়া? সেলুলোজ। সব থেকে বেশি থাকে কোষ প্রাচীরে। দেখো, এই জন্য কিন্তু উদ্ভিদ থেকে আমরা সেলুলোজ সবচেয়ে বেশি পাই। গতদিন এই প্রশ্ন একটা পরীক্ষা ছিল যে উদ্ভিদের সঞ্চিত খাবারের নাম কি? অপশন ছিল সেলুলোজ, অনেকে সেলুলোজ দেখায় ফেলছো। ভাইয়া, সেলুলোজ উদ্ভিদের প্রধান উপাদান, নট উদ্ভিদের প্রধান সঞ্চিত খাবার। 2টার কথার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেমন আমাদের শরীর তৈরি হয়েছে কী দিয়ে? প্রোটিন দিয়ে না? আমাদের মাংসগুলো প্রোটিন দিয়ে তৈরি, আমাদের হাড়ের মধ্যেও প্রোটিন আছে, তরুণাস্থির মধ্যে প্রোটিন আছে, ব্লাডের মধ্যে প্রোটিন আছে। তাই বলে কি আমাদের শরীরের মধ্যে প্রোটিন জমা থাকে? অ্যান্সার হচ্ছে না। যে জিনিস দিয়ে তৈরি তার মধ্যে কি সেই জিনিস জমা থাকবে এরকম কোনো আছে, রুলস আছে? যেমন তোমাদের একটা সহজভাবে কথা বলি, যেমন হচ্ছে রাইস কুকার তৈরি হইতেছে প্লাস্টিক দিয়ে, বাট রাইস কুকারের মধ্যে কি প্লাস্টিক জমা থাকে? না, জমা থাকে ভাত। একইভাবে উদ্ভিদ তৈরি সেলুলোজ দিয়ে, বাট উদ্ভিদের মধ্যে জমা থাকে কি ভাইয়া? কী জমা থাকে বলতে পারবা কেউ? গতদিনের পড়ার মধ্যে ছিল কিন্তু। উদ্ভিদের প্রধান সঞ্চিত খাবারের নাম কি? একটু লিখে ফেলো তো কমেন্টে চট করে।
আচ্ছা, একই রকমভাবে যে কথাটা আমরা আসতেছিলাম ওইটা লিখো, আমি অ্যান্সার দিচ্ছি পাশে, যে প্রাণীর ক্ষেত্রে যেরকম প্রাণীর সারা শরীর তৈরি হচ্ছে তোমার প্রোটিন দিয়ে, বাট সঞ্চয় থাকে গ্লাইকোজেন। হ্যাঁ, স্টার্চ, সাবাস, সুন্দর, মনে আছে তোমাদের। ওকে, এখন পরের লাইনে অ্যাড করবো আমরা একটু। হ্যাঁ, সাবাস, স্টার্চ, সবার অ্যান্সার ঠিক আছে। পরের লাইনে একটু অ্যাড করবো যে কোনো কোনো কোষের ক্ষেত্রে দেখো ট্রাকিড এবং ফাইবার দুইটা নাম উল্লেখ আছে, পাশে প্লাস দিয়ে ভ্যাসেলের কথাটা লিখো। আমাদের বইতে যে লাইনটা উল্লেখ নাই সেটা হচ্ছে ভ্যাসেল। ট্রাকিড, ফাইবার এবং ভ্যাসেল, এই তিনটা জায়গাতে এই প্রাথমিক প্রাচীরের পরেও আরেকটা জিনিস তৈরি হয় যেটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। ভাইয়া খুব ইম্পর্টেন্টলি আমাদের মনে রাখার দরকার, তার মানে এই সেকেন্ডারি প্রাচীর কিন্তু সবার ক্ষেত্রে থাকে না। কাদের ক্ষেত্রে থাকে? তিনটা উদাহরণ আমরা মুখস্থ করছি, একটা হচ্ছে ট্রাকিড, একটা হচ্ছে ভ্যাসেল, আর একটা হচ্ছে ফাইবার। ট্রাকিড, ভ্যাসেল, ফাইবার, ঠিক আছে? ট্রাকিড, ফাইবার আর ভ্যাসেল। আচ্ছা, এই তিনটা জায়গাতে শুধুমাত্র তুমি সেকেন্ডারি প্রাচীর পাবা, এবং এইটা প্রাইমারি প্রাচীর তুলনায় অধিকতর পুরু, এই কথাটাকে বক্স করো। তাহলে মধ্যপর্দা ছিল মাত্র একটা স্তর, অনেক পাতলা। প্রাথমিক প্রাচীর একটু পুরু, 1 থেকে 3 সেন্টিমিটার, মানে 3 মাইক্রোমিটার, সরি সেন্টিমিটার না, মাইক্রোমিটার। এবং সেকেন্ডারি প্রাচীর তার থেকেও পুরো। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেকেন্ডারি প্রাচীর সবার থাকে না, সবার থাকে না। কাদের ক্ষেত্রে থাকে? ট্রাকিড, ফাইবার আর ভ্যাসেলের ক্ষেত্রে। আমি কিন্তু খুব স্লো আগানোর চেষ্টা করতেছি, আমার মনে হইতেছে গতদিন মনে হয় খুব বেশি ফাস্ট আগে ফেলছিলাম, তোমাদের অনেকের ক্ষেত্রে ধরতে সমস্যা হয়েছে কিনা। আমি বেশি ফাস্ট গেলে আমাকে একটু ধরাই দিবা যে ভাইয়া বুঝতে সমস্যা হচ্ছে। আমার আসলে খেয়াল ছিল না যে তোমরা যে একবারেই প্রথম, মানে খেয়াল বলতে ওরকমটা না, মানে নর্মালি আমাদের আরও ফাস্ট পড়ায় অভ্যাস, তো আমি চেষ্টা করতেছি অনেক স্লো পড়ানোর জন্য, অনেক ফাস্ট পড়ায় অভ্যাস, বুঝছো? মানে আমার এমনও হয়েছে, আমি অ্যাডমিশনের পরে যখন ঝিনাইদহতে আসছিলাম তখন এইচএসসি 23 ব্যাচের সামনে হচ্ছে পরীক্ষা। তো একটা ব্যাচ 4 জনের একটা গ্রুপ আমাদের ধরছে, ভাইয়া সামনে 2 মাস আছে, বায়োলজি কিচ্ছু পড়ি নাই, সামনে 2 মাস পরে এইচএসসি পরীক্ষা, আপনার কাজ হইতেছে 2 মাসে আমার বায়োলজি শেষ করাই দিবেন আমাদের 4 জনের, টাকা যা লাগে আমি দিব। এখন আমি প্রথমে বাসায় এসে কনফিউজ, এইটা কি সম্ভব নাকি? 2 বছরের পর 2 মাসে কেমনে শেষ করায়? হ্যাঁ, পরে আমি চিন্তা করলাম, আচ্ছা বাসায় তো বসেই আসি, দেখি একটা রিস্ক নিয়ে দেখি হয় কিনা। তো পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ক্লাস নেবো 3 ঘন্টা করে, প্রতিদিন 3 ঘন্টা করে ক্লাস নেবো, প্রত্যেক দিন পরীক্ষা থাকবে, যা পড়াই দিব একবারে গিলে মুখস্থ করে পরের দিন আমাকে উগলাই দিতে হবে। ওরা বলছে ভাইয়া ঠিক আছে রাজি, আমরা সারা বছর যেহেতু ফাঁকি দিয়েছি 2 মাস মারাত্মক পরিশ্রম করবো। ওমা, 2 মাসের মধ্যে আমি 1 মাসে টোটাল ওদের এইচএসসি সিলেবাস শেষ করে দিয়েছি, 1 মাসে শর্ট সিলেবাস পুরোটা শেষ, 14টা অধ্যায়। এরপরে ওরা বলতেছে ভাইয়া তাহলে তো 1 মাস বাকি আছে, এর মধ্যে এক কাজ করেন শর্টের বাইরের চ্যাপ্টারগুলো পড়াই দেন। বাকি যে 1 মাস ছিল ওই 1 মাসের মধ্যে শর্টের বাইরের চ্যাপ্টারও পড়াই দিছি, অর্থাৎ 2 মাসের মধ্যেও কিন্তু আমার টোটাল যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 24টা অধ্যায় আছে সেটা পড়ানো সম্ভব। কিন্তু ওইটা বেশি প্রেশার, তাই না? একবারে উগলায় খাওয়ানোর মতো, ওটা তো আর করবো না তোমাদের ক্ষেত্রে। তোমাদের আস্তে ধীরে আগাবো, এই জন্য বলতেছি যে আমার আসলে ফার্স্ট পড়া অভ্যাস আছে, এই জন্য এখন একটু স্লো যেতে হবে, কারণ তোমরা একেবারে নতুন, তোমাদেরকে বুঝিয়ে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কিছু বলছিলা? আচ্ছা, কিছু বললে অবশ্যই মাইক্রোফোন আনমিউট করে বলবা। ওকে, তাহলে হচ্ছে অবস্থা। দেখো তাহলে সেকেন্ডারি প্রাচীর ক্ষেত্রে লাস্টের লাইনে একটা কথা বলছে, সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট হয়, এই কথাটা একটু বক্স করো। আচ্ছা, সেকেন্ডারি প্রাচীর তাহলে সবার ক্ষেত্রে পাবা না, স্তর কয়টা হয়? 3টা। দেখো ছবির মধ্যে তাকালে আমরা দেখতে পারি এর মধ্যে 3টা স্টেপ আছে, তাই না? 1 2 3, 3টা স্টেপ আছে। এরপর লাস্টের দিকে আমরা একটা কথা পড়বো বিরল ক্ষেত্রে, দেখো সুন্দর করে আমি বক্স করে রাখছি, গোল করছি। বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের বাইরের দিকে টারশিয়ারি প্রাচীর সৃষ্টি হয়, এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা লাইন। ওকে, আমরা দাগায় ফেলবো সুন্দর করে। এখন কথাটা শোনো ভাইয়া, তাহলে কি হলো? মিস হয়ে গেল তো, যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে উদ্ভিদের প্রাচীর হচ্ছে 3টা, মধ্যপর্দা, প্রাইমারি আর সেকেন্ডারি, এখন আবার বলতেছে টারশিয়ারি, বলছে কিন্তু ভাইয়া বিরল ক্ষেত্রে, মানে নাই বললেই চলে, এক্সেপশনাল কয়েকটা কেস। সেই এক্সেপশনালের নাম কি ভাইয়া? নগ্নবীজির ট্রাকিডে। নগ্নবীজি এক ধরনের উদ্ভিদ আছে, আমরা গতদিনে মনে হয় অল্প একটু কথা বলছিলাম, নগ্নবীজি যাদের বীজ নগ্ন অবস্থায় থাকে সেই উদ্ভিদগুলোকে নগ্নবীজি বলি আমরা। নগ্নবীজি উদ্ভিদের ট্রাকিড নামের একটা থাকে, পরিবহন টিস্যু থাকে, এই ট্রাকিডে হচ্ছে তোমার থাকে, তোমার কি বলা হয়? টারশিয়ারি প্রাচীর থাকে। তাহলে এই একটা মাত্র উদাহরণ আমরা এখান থেকে মনে রাখবো, বিরল ক্ষেত্রের পাশে গোল করে লিখে রাখো নগ্নবীজি উদ্ভিদ ট্রাকিডে। এই যে এই তথ্যগুলো, এই যে বিভিন্ন রাইটারের বইয়ের ইনফরমেশনগুলো একসাথে, এগুলো তুমি অন্য জায়গাতে পাবা না, বুঝছো? বিভিন্ন স্যারেদের কাছে আসলে পড়ে দেখতে পারো, মানে আমার মোটামুটি এতটুকু বিশ্বাস আছে, এরকম গুছিয়ে পড়ানোর মতন টিচার মানে খুব কমই, আমি আমার লাইফের মধ্যেও কম পাইছি। এগুলো আমার নিজে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে গুছাতে হয়েছে, বুঝছো? তো এই জন্য সেই অপরচুনিটিসটা আমার মনে হয় নেওয়া উচিত। অনলাইন একমাত্র তোমাদের মধ্যে কনফিউশনের জায়গাটা হইতেছে অনলাইন, কিন্তু ওই কনফিউশন নিয়ে যারা পড়ে থাকবা, বিশ্বাস করো তোমার যেই ফ্রেন্ডরা অনলাইন বলে আগে যাবে, মানে অনলাইন জিনিসটাকে অ্যাডাপশন করে নিতে পারবে, তারা নিঃসন্দেহে আগায় থাকবে। অলরেডি 2টা 3টা ব্যাচ পড়ে শেষ করে ফেলছে, হ্যাঁ, আগের ব্যাচটা মানে 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ অলরেডি পড়াই ফেলছে, 27 নাম্বার ব্যাচ তোমরা। এরকম না যে তোমাদের দিয়ে ফার্স্ট অনলাইনে শুরু করলাম, তা না,
তাই না? আচ্ছা, এখন চলে আসো কূপ এলাকা বা পিট পেয়ার্স। এর মধ্যে আমরা একটা জিনিস পড়বো 3 নাম্বার লাইন থেকে, সেটা হচ্ছে মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে। মধ্যপর্দাকে মাঝে মাঝে পিট মেমব্রেন বলে কোন জায়গাটাতে, এটা বুঝতে হবে তোমাকে, কোন জায়গাটাতে পিট মেমব্রেন বলে, সব জায়গায় না কিন্তু। এই যে দেখো, এই যে মনে করো টোটাল একটা কোষ, মানে কোষের প্রাচীর যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এরকম মাঝখানে কোনো কোনো জায়গাতে এরকম ফাঁকা দেখবা, যেই ফাঁকার মধ্যে কোনো প্রাইমারি প্রাচীরও নাই, কোনো সেকেন্ডারি প্রাচীরও নাই, কি আছে, শুধুমাত্র মধ্যপর্দা আছে। এই জায়গাটাতে যে মধ্যপর্দা থাকে সেই মধ্যপর্দাটার নাম হচ্ছে পিট মেমব্রেন। কি ভাইয়া? নাম হচ্ছে পিট মেমব্রেন। এখন পিট মানে কি? পিট মানে ছিদ্র, তাই না? ছিদ্র, ছিদ্র বা কূপ, অনেক সময় কূপও বলি আমরা, কূপ। তাহলে এই কূপের বা ছিদ্রের সাথে যে মেমব্রেনটা থাকে, মেমব্রেন মানে আবরণ, সেটার নাম হচ্ছে পিট মেমব্রেন। তাহলে পিট মেমব্রেন কিন্তু নতুন কিছু না, এমন কোনো জিনিস না যেটা তুমি জীবনে ফার্স্ট পড়তেছো না। পিট মেমব্রেন মূলত মধ্যপর্দায়, যেই মধ্যপর্দাটা দুইটা কোষের মাঝখানে অবস্থান করতেছে, যেই জায়গাতে কোনো প্রাথমিক পর্দা সেকেন্ডারি পর্দা নাই, ঠিক আছে? এটার নাম হচ্ছে পিট মেমব্রেন। আর এই পিট মেমব্রেন দুইটা পাশাপাশি মুখোমুখিভাবে অবস্থান করে। লাইক দেখো, এই জায়গাটাতে কোনো রকম কিছু নাই, মানে প্রাথমিক প্রাচীরও নাই, সেকেন্ডারি প্রাচীরও নাই। ঠিক তার অপোজিট জায়গাতে এখানেও সেম অবস্থা, কোনো প্রাইমারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর নাই। এই যে মুখোমুখি থাকার যে ব্যাপারটা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পিট পেয়ার। এই জন্য বলছি দেখো, মুখোমুখি বা পাশাপাশি অবস্থিত দুটি পেট নাম হচ্ছে পিট পেয়ার। পেয়ার মানে কি ভাইয়া? জোড়া। তাহলে এই জন্য আমরা এই জায়গাটার নাম বলি হচ্ছে পিট পেয়ার। তাহলে এখান থেকে দুইটা কথা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পিট পেয়ার, একটা হচ্ছে পিট মেমব্রেন। পরের পৃষ্ঠে আমরা চলে আসি। দেখো, এই যে পিট পেয়ার আর পিট মেমব্রেনের পাশাপাশিও দুইটা কোষ পরস্পরের সাথে যোগাযোগের জন্য একটা আণুবীক্ষণিক নালী ইউজ করে। হ্যাঁ ভাইয়া, রিপিট। ওকে, ঠিক আছে, বলতেছি রিপিট। তাহলে দেখো, এই জায়গাটা আরেকবার একটু বলি, বুঝতে সমস্যা হলে। সহজ একটা জিনিস দেখো, মনে করো একটা কোষ প্রাচীর যাচ্ছে, এই যে এটা একটা কোষ প্রাচীর, আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, সারা কোষব্যাপী তো কোষ প্রাচীর থাকার কথা, আগাচ্ছে 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 আগাচ্ছে, কিন্তু পুরাটা কোষব্যাপী সে নাই। একটা জায়গাতে গিয়ে হুট করে সে অ্যাবসেন্ট, প্রাইমারি প্রাচীর অ্যাবসেন্ট, সেকেন্ডারি প্রাচীর অ্যাবসেন্ট, আবার তার কিছুক্ষণ পরে গিয়ে আবার শুরু, প্রাইমারি প্রাচীর শুরু, সেকেন্ডারি প্রাচীর শুরু, এরকমটা হইতেই পারে। তো বিজ্ঞানীরা প্রথমে জিনিসটা দেখে কনফিউজড, কিরে ভাই পুরা কোষব্যাপী এরকম প্রাচীর আছে, হুট করে একটা জায়গাতে গিয়ে নাই কেন? আবার দেখতেছে অ্যাক্সিডেন্টলি, মানে একই রকমভাবে ঠিক তার অপোজিটে আরেকটা যে কোষ বসেছিল না, ওরও ওই একই জায়গাতেই প্রাইমারি প্রাচীর নাই, সেকেন্ডারি প্রাচীর নাই। মানে বুঝতে পারতেছো, এরা দুইজন মনে হইতেছে যেমন বন্ধুত্ব করে আগে থেকে যুক্তি করে একই জায়গাতে প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর হাওয়া করে দিছে। কথাটা এরকম যে কোষ প্রাচীরে তো সমগ্র এলাকা দূরেই থাকার কথা তিনটা জিনিস, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, যেহেতু তিনটা গাঠনিক উপাদানের নাম পড়ছি আমরা, তিনজন তো সব জায়গায় থাকার কথা। বাট হুট করে কিছু কিছু জায়গাতে শুধুমাত্র মধ্যপর্দা আছে, কোনো প্রাথমিক প্রাচীরও নাই, কোনো সেকেন্ডারি প্রাচীরও নাই। এখন ঠিক অপোজিটভাবে ওই এরিয়াতেই, মানে আরেকটা কোষের ওই এরিয়াতেও একই রকমভাবে কোনো প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর নাই। এখন এই যে জায়গাগুলো যেখানে কোনো প্রাথমিক প্রাচীর নাই, কোনো সেকেন্ডারি প্রাচীর নাই, সেই জায়গাটা দেখা যায় একটা এরকম কূপের মতন এলাকা তৈরি হয়, এবং এই কূপটা জোড়া জোড়া হিসেবে অবস্থান করতেছে না। দেখো, উপরে একটা কূপ, নিচে একটা কূপ, এই জন্য এই কূপের নাম হচ্ছে পিট পেয়ার। পিট মানে কূপ আর পেয়ার মানে জোড়া, যেহেতু উপরে একটা নিচে একটা, দুইটা অবস্থান করতেছে একসাথে, দুইটাকে আমরা এক জোড়া বলি। এক জোড়া মানে হচ্ছে একটা পেয়ার, PAIR পেয়ার, এই জন্য এটার নাম হচ্ছে একটা পিট পেয়ার। পিট মানে কূপ আর পেয়ার মানে জোড়া, তাহলে এই জায়গাটার নাম হবে পিট পেয়ার। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে, আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে প্লাজমোডেজমাটা। এই জিনিসটা কি ভাইয়া? আগে একটা কথা বলছিলাম, এইটা মনে করো একটা উদ্ভিদ কোষ এবং এর পাশে থাকে আরেকটা উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষগুলো মনে করো প্রতিবেশীর মতন। মনে করো এই বাসায় একটা ফ্যামিলি বাস করে, এইখানে একটা ফ্যামিলি বাস করতেছে। এখন এই ফ্যামিলির বাসায় একদিন মনে করো রান্না করতে গেছে বিরিয়ানি, আর বিরিয়ানি রান্না করতেছে, সব কিছু দিয়ে দিছে ঠিকঠাক মতন, সব বসায় টসায় দিয়েছে খাবার। এবার রান্না করার এক পর্যায়ে মনে পড়ছে হুট করে লবণ শেষ হয়ে গেছে, কী জ্বালা রে। এখন লবণ আনার জন্য কি আবার বাজারে যাবে, গিয়ে লবণ টবণ নিয়ে আসবে, তারপরে বিরিয়ানি রান্না করবে না? এখন চুলায় তো খাবার বসায় দিছে। এখন এরকম যখন অবস্থা যে ওর একটা জিনিসের অভাব বোধ হইতেছে, যে একটা জিনিস এখন লাগবে কিন্তু আপাতত একটু মিসিং হয়ে গেছে, তখন সে পাশের কোষে একটু নক করে, এইখানে একটা দরজা আছে, এই যে দেখো পিট পেয়ার তো এমনি এমনি তৈরি হয়নি, বুঝতে হবে এদের মধ্যে একটা কানেকশন মেনটেন করতে হবে। তো এখানে একটা দরজা আছে, এই দরজা দিয়ে নক করে, মনে করো এই বাসার ছোটো ছেলেরে পাঠাইছে। হ্যাঁ, ওই যে ছোটো থাকে না, ছোটোগুলারই তো পাঠায় সবসময়, যে বাটি দিয়ে বলে যে কী করবা, পাশে পাশে আন্টির কাছে যাবা, গিয়ে বলবা আন্টি এই বাটিতে লবণ চাইছে, আম্মু লবণ দেন। তো এখন এই ছোটোটারে পাঠাইছে, গেছে ওই দিক দিয়ে গেছে, গিয়ে এখানে আসছে। হ্যাঁ, এখানে আসছে, এসে বলতেছে যে আন্টি আমার আম্মু বিরিয়ানি রান্না করতে গেছে, লবণ শেষ হয়ে গেছে, আপনি লবণ দেন। তো এখানে লবণ দিছে ওরে, ও আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে চলে আসছে। এরকম সুন্দর যে কোষগুলো পাশাপাশি এরকম প্রতিবেশীর মতন থাকে। আবার মনে করো এর জন্য কোনো কিছুর অভাব দেখা যায়, এর পিচ্ছিটারও পাঠায় দেয় এখানে, পাঠাই দিলে ও আবার এরকম বাটি দিয়ে কিছু একটা নিয়ে চলে আসে। এখন এই যে যাওয়া আসার জন্য কী করা হয়েছে, এদের মাঝখানে সুন্দর একটা রাস্তা তৈরি করা দেওয়া হয়েছে, যেগুলো মূলত এই পিট পেয়ার অঞ্চলে অবস্থান করে। তাহলে পিট পেয়ারগুলোর কাজ হইতেছে এরকম সুন্দর একটা রাস্তা বানায় দেওয়া, যে রাস্তাগুলো এখানে আসলে ছবির মধ্যে দেওয়া নেই, এরকম একটা রাস্তা বানায় দেওয়া। এই প্রত্যেকটা রাস্তার নাম হচ্ছে প্লাজমোডেজমাটা।
নামটা একটু জঘন্য মতন, কিন্তু পড়তে হবে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসছিল, বুঝছো? প্লাজমোডেজমাটা, তাহলে ক্ষুদ্র আণুবীক্ষণিক নালীপথে সাইটোপ্লাজমগুলো সংযোগ স্থাপন হয়, যার নাম হচ্ছে প্লাজমোডেজমাটা বা প্লাজমোডেজমা, এক বচনে প্লাজমোডেজমা বলি। আটা, আটা শব্দের দুইটা অর্থ আছে বাংলা মানে ইয়েতে বায়োলজিতে। আটা মানে হচ্ছে প্রথমত বহন করা, আর আটা মানে হচ্ছে বহু বচন মানে অনেক। তাহলে প্লাজমোডেজমা মানে হইতেছে একটা নালী, আর প্লাজমোডেজমাটা মানে হইতেছে অনেকগুলো নালী, ঠিক আছে? আচ্ছা, প্লাজমোডেজমাটার পাশে একটা কথা আমি লিখে রাখছি, দেখো ইয়ে দিয়ে, লাইন দিয়ে, সেটা হচ্ছে অন্ত এবং বহি উদ্দীপনা পরিবহন করে। অন্ত এবং বহি উদ্দীপনা, ভাই এই দুইটা জিনিস কি? অন্ত উদ্দীপনা মানে হইতেছে ভিতরের উদ্দীপনা, মানে কি? আগে এটা লিখো, আমি বলতেছি। মনে করো ওই যে প্রথম বাসা, এই প্রথম বাসায় আগুন লাগছে, বুঝছো? এখন আগুন লাগলে ভালো সময় যেরকম পাশাপাশি ওরা হেল্প করতো, এখন কিন্তু সেই খারাপ সময়ও হেল্প করবে। অন্ত উদ্দীপনা মানে ভিতরের উদ্দীপনা, মানে এই যে ওর ভিতরে একটা উদ্দীপনা তৈরি হলো, এই কোষের ভিতরে, কিন্তু এই কোষের ভিতরে একটা উদ্দীপনা তৈরি হলো, সেই উদ্দীপনাটা কিন্তু প্লাজমোডেজমাটা দিয়ে এখানে চলে যাবে। আবার বহি উদ্দীপনা মানে কি? এই কোষের ভিতরে না, বরং এই কোষের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হলো। উদ্দীপনা মানে যে কোনো কিছু হইতে পারে, আগুন লাগতে পারে, পানির অভাব হইতে পারে, শীত পড়তে পারে ওর, মানে এগুলো বলতেছি উদ্দীপনা বোঝানোর জন্য। তা যে কোনো কিছু স্টিমুলেশন বা উদ্দীপনা হইলে এই নালী দিয়ে আবার এখানে চলে আসতে পারে, অর্থাৎ ওর ঘরের উদ্দীপনাও বাইরে যেতে পারে, বাইরের থেকে উদ্দীপনাও ঘরে আসতে পারে। এই দুইটা জিনিসকে আমরা বলতেছি অন্ত এবং বহি উদ্দীপনা পরিবহন করার কাজ করে হচ্ছে প্লাজমোডেজমাটা, ঠিক আছে? প্লাজমোডেজমাটা এই কাজটা করে। এবং পাশাপাশি মাঝে নামে বই আরেকটা কথা বলছে, প্লাজমোডেজমাটা প্রচ্ছেদনের হার কমায়। প্রচ্ছেদন লাইন টেনে শিখে আসছো, তাই না? প্রচ্ছেদন হইতেছে উদ্ভিদের হালকা হওয়ার প্রক্রিয়া, বুঝছো? এই মানুষ পানি টানি বেশি খেয়ে ফেললে, এই যে বসে আসো, হালকা হইতে যাও না ওয়াশরুমে গিয়ে, হালকা হয়ে চলে আসো, উদ্ভিদ হইতেছে হালকা হয়ে প্রচ্ছেদনের মাধ্যমে, বুঝছো? আচ্ছা, আমরা শিখবো সামনের দিকে প্রচ্ছেদন সম্পর্কে আরও। এখন আসো, সেটা হইতেছে এখানে ও উপরে একটা জঘন্য রকম কথাবার্তা লিখে আসে, কি উল্লাপাল্টা, এগুলো সামনে আমরা পড়বো, এমনও পড়া আমাদের শেষ হয় না। এই দেখো আমি যে কথা বলছি মিলে কিনা, এই যে পাশাপাশি কোষের মধ্যে স্থাপন, খাদ্য, পানি, হরমোন, এগুলো উদ্দীপনা হয় হচ্ছে প্লাজমোডেজমাটা দিয়ে। মানে প্লাজমোডেজমাটার কাজ হচ্ছে প্রতিবেশী সম্পর্ক রক্ষা করা, বুঝছো? এখন চলে আসো রাসায়নিক গঠনের মধ্যে। রাসায়নিক গঠনের মধ্যে প্রথম লাইনটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা জানবো হচ্ছে মধ্যপর্দা কী দিয়ে তৈরি। একটা জিনিস ভালো করে বুঝো, আমরা প্রথমে দেখে আসছি যে বাইরে থেকে দেখলে কোষ প্রাচীরে কী কী দেখা যায়, খালি চোখে তুমি দেখতেছো কী কী পাবা। একবারে প্রথমে মধ্যপর্দা পাইছো, তারপরে হচ্ছে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, চোখে দেখে এই পাইছো। এরপরে চোখ কিন্তু তোমার এর থেকে বেশি বিশ্লেষণ করতে পারবে না, মানে মানুষের চোখের ক্ষমতা এতটুকু। এরপরে তুমি এটারে কেমিস্ট্রির কাছে দিছো একটা, ঠিক আছে? মনে করো তোমার রাত ভাইয়ের কাছে দিছো, কারণ রাত ভাই এটা নিয়ে গেছে ল্যাবে গিয়ে এটা দেখতেছে এর ভিতরে কী কী আছে, ঠিক আছে? ওদের কিন্তু কেমিস্ট্রি ল্যাবট্যাপ করতে হয়, বুঝছো? আমাদেরও যদিও ল্যাব করতে হয়, কিন্তু আমাদের ল্যাবের ইয়ে হইতেছে সাবজেক্ট হইতেছে মানুষ, আর ওদের ল্যাবের সাবজেক্ট হইতেছে কেমিক্যাল, বুঝছো? এখন মানুষ হয়েও সমস্যা আছে, এখন মানুষটা আবার অনুমতি না দিলে সমস্যা। মানে আমার ওই ইয়ের সময় হয়েছে মেডিসিন ওয়ার্ডে আমাদের হচ্ছে ইয়ে করতে হয়, হিস্ট্রি নিতে হয়। এই তোমরা মাঝে মাঝে অসুস্থ হলে দেখো না, ডাক্তাররা তোমাদের কাছে গিয়ে গিয়ে শুনতেছে তোমার কতদিন ধরে জ্বর, এই হয়েছে সেই হয়েছে। এখন আমারে বলছে যে তুমি হচ্ছে 28 নম্বর বেডের যে পেশেন্ট আছে তার কাছে গিয়ে হিস্ট্রি নিবা। ভালো, আমি তো খুব খুশি, নতুন নতুন গেছি, হ্যাঁ, গলায় একটা ঝুলাই নিয়ে, স্টেথোস্কোপ ঝুলাই নিয়ে অ্যাপ্রন ট্যাপ্রন পরে সুন্দর করে একবারে গেছি, গিয়ে সালাম দিছি, বাবা আসসালামু আলাইকুম, কেমন আছেন? বলছে হ্যাঁ বাবা। বলছে আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি বাবা, একটু হিস্ট্রি নিতাম। বলছে না। এবার আমি শুনে ভাবতেছি এমন আমি কী বলা উচিত, আমি কি তারা একটু ইয়ে করবো, অনুরোধ করবো? আমি বলছি আচ্ছা ঠিক আছে বাবা। এবার গিয়ে স্যার কাছে বলি, স্যার রুগী তো ইয়ে দেয় না, পারমিশন দেয় না, কী করবো? বলছে পারমিশন না দিলে তুমি ফেল। আমি বলছি আমি তো ভালো করেই সালাম দিয়ে বলছি, আমি বাবাও বলছি, আঙ্কেলের বয়সে যদিও, কিন্তু আমি বাবা বলছি। বলছে এমন না দিলে তো কিছু করার নেই, তুমি ফেল, যাও। এবার পরের দিন আবারও আমার যেতে হয়েছে, আমি গিয়ে বলছি বাবা দেখেন আপনি যদি এবার আমার পারমিশন না দেন আমার পাস করা হবে না। বলছে দাদা ঠিক আছে 5 মিনিট, বেশি না, কারণ তোমরা আমার কোনো ট্রিটমেন্ট কিছু দাও না, তোমাদের সাথে কথা বলা হুদায় লস। রুগীরাও বুঝে যায় যে আসলে আমরা থার্ড ইয়ার স্টুডেন্ট, আমরা খালি ওই গল্প করেই চলে যাবো, কারণ আমাদের কাজ হইতেছে কত রকম যত প্রশ্ন আছে সব কিছু শোনা, বুঝছো? এগুলো শুনে খাতায় খাতায় লিখে স্যারে গিয়ে দেখানো, স্যার এই হয়েছে, কিন্তু রোগ তো আমরা ধরতে পারি না, রোগও ধরতে পারি না, ট্রিটমেন্টও দিতে পারি না, এই তো অবস্থা। আচ্ছা এখন আচ্ছা যাই হোক, কোথায় কোথায় চলে গেছি। এখন 3 নম্বর পয়েন্টে 3 নম্বর লাইনটা দাগাবা, সেটা হইতেছে প্রাথমিক প্রাচীরে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এটা অলরেডি তোমাদের জানা প্রশ্ন, অলরেডি ওখান থেকে আমি দাগাই দিছি, ঠিক আছে? আর নিচের দিকে লাগবে না তেমন কিছু। এখন আসো আরেকটা জিনিস পনেরো আমরা, সেকেন্ডারি প্রাচীরে কী থাকে? লিগনিন, সুবেরিন, ওয়্যাক্স। লিগনিন, সুবেরিন, ওয়্যাক্স, সুন্দর করে লিখো। আর ওই ছকটার মধ্যে এখন অ্যাড করো। দেখো আমরা মধ্যপর্দার উপাদান সম্পর্কে লিখছি, ফ্রাগমোপ্লাস্ট আর পেকটিন থাকে। এরপরে প্রাথমিক প্রাচীরে লিখছি সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন থাকে। আর সেকেন্ডারি প্রাচীরে কী কী থাকবে? 3টা জিনিস, একটা হচ্ছে লিগনিন, 2 হচ্ছে সুবেরিন, আর 3 হচ্ছে ওয়্যাক্স। ওয়্যাক্স মানে কি? মোম, তাই না? ওয়্যাক্স। আর লিগনিন, সুবেরিন কী ভাই? রাসায়নিক উপাদান, শেষ, কাহিনী শেষ। বায়োলজিতে এর থেকে বেশি কিছু লাগবে না, তুমি জানবা এরকম একটা জিনিস আছে পৃথিবীতে, ঠিক আছে? কী জিনিস এগুলো তোমার এখন জানার দরকার নেই। আচ্ছা, কারণ ওইগুলো রাসায়নিক উপাদান, বুঝছো? আমার কাছে জিজ্ঞেস করলে আমি পারবো না,
হ্যাঁ, কারণ এক একজনের সেক্টর তো এক এক রকম। আচ্ছা, তাহলে 3টা জিনিসের নাম আমরা জানবো। এরপরে দেখো আমি একটা কথা জায়গায় রাখছি, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, আর হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড প্রোটিন পলিমার দ্বারা নির্মিত। অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম, মেডিকেলে 3বার এখান থেকে কোয়েশ্চেন আসছে, এইচএসসিতে প্রায় আসতে দেখা যায় এই লাইনটা। ভাই আমি বলছিলাম পৃথিবীতে কোষ প্রাচীর শুধুমাত্র যে উদ্ভিদ একা নিয়ে বসে আছে এরকমটা না, যদিও আমি বলতেছি উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য, ইউনিক বৈশিষ্ট্য, বাট উদ্ভিদের কম্পিটিটর 2জন আছে, একটা হচ্ছে ছত্রাক আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। কিন্তু এরা কম্পিটিটর থাকলেও এদের কোষ প্রাচীর উদ্ভিদের মতন সেলুলোজ দ্বারা নির্মিত নয়। আমার কথাগুলো মাথায় ঢোকানোর চেষ্টা করে ভালো মতন। উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। প্রধান উপাদান সেলুলোজ, ভালো করে বুঝো। এখানে আমি উপাদান কয়টা লিখছি? মধ্যপর্দার উপাদান লিখছি 2টা, প্রাথমিক প্রাচীরে 3টা, সেকেন্ডারি প্রাচীরে 3টা, তাহলে 3 3 6 আর 2 কতটা হলো? 8টা। তাহলে 8টা উপাদান হইলেও প্রধান উপাদানের নাম কিন্তু সেলুলোজ। কেন ভাইয়া? সেলুলোজ সবচেয়ে বেশি থাকে, এই জন্য প্রধান। তাহলে আমি যদি তোমার কেউ জিজ্ঞেস করে পরীক্ষাতে বা রাস্তা ধরে যাইতেছো, বলতেছো যে আমি বায়োলজি ফার্স্ট পেপার খুব ভালো করে পারি, তখন বলবে বলো বলো কোষ প্রাচীরের উপাদান নাম বলো। তুমি বলা শুরু করলা ফ্র্যাগমোপ্লাস্ট, পেকটিন, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, লিগনিন, সুবেরিন, ওয়্যাক্স, বলবো আর তারপরে সেলুলোজ যখন বলবো তখন গিয়ে থামবে। কারণ কি? কারণ সেলুলোজ হচ্ছে প্রধান উপাদান। আমাদের টিচাররা এমন করে, টিচারদের মাঝে মাঝে মনের মধ্যে কোনো একটা অ্যান্সার ঘুরে। এখন ওই ভাইবার সময় যখন বলা শুরু করে যে বলো, আমার যেমন একবার হচ্ছে ইয়েতে প্রফের ভাইবাতে ধরছে রেডিয়াস আলনা ধরছে। রেডিয়াস আলনা শিখাবো তোমাদের, আমাদের অস্থিরা হাতের মধ্যে একটা অস্থির নাম হচ্ছে রেডিয়াস আলনা। তো ধরে আমারে বলছে যে বাবা এই বোনসটা কোথায় থাকে? আমি বলছি এরকম থাকে। বলো তো এটা রাইট সাইডের নাকি লেফট সাইডের? বললাম ম্যাম এটা হচ্ছে লেফট সাইডের। বলছে এটার ফিচার্স বলো। ফিচার্স মানে এখানে কী কী আছে এই অস্থিটার মধ্যে? বলা শুরু করছি, না হইলো 8টা 9টা পয়েন্ট বলছি। বলছে আর, প্রতিটা বলি আর 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 8টা 9টার পরে আর। এবার আমি চুপ করে দাঁড়ায় আছি, আর তো মনে নাই, আমি তো সব পড়ে আসছি, মানে সবই বলছি, তাও ম্যাডাম শুনতে চায় আর। তার মানে ম্যাডামের মনের মধ্যে একটা পয়েন্ট আছে যেটা ম্যাডাম শুনতে চাইছে, আমি এখনও বলি নাই। ওইটা বললে কিন্তু 8টাও বলা লাগতো না, আমি একটা বলতাম, ম্যাডাম থামাই দিতাম, মানে আচ্ছা ঠিক আছে বুঝছি তুমি পড়ে আসছো। এখন ব্যাপারটা হচ্ছে এরকম। এটা কিন্তু আমি পরে এখন তোমাদের পড়ানোর সময় বুঝতে পারি যে মনের মধ্যে একটা অ্যান্সার ঘুরে, বুঝছো, টিচারদের। ওই অ্যান্সার যতক্ষণ না বলবা টিচার ততক্ষণ স্যাটিসফাই হবে না। এখন ওই তারপরে আমি বলছি ম্যাম আর তো মনে নেই। বলছে আচ্ছা ঠিক আছে, অনেকগুলো বলছো। ওই অ্যান্সার আমি আজকেও জানি না, মানে আজ পর্যন্ত জানি না যে আসলে ওইটার 8 নাম্বার পয়েন্টটা কী হবে। ওকে, এখন তাহলে এরকম অবস্থা যে ছত্রাকের কোষ প্রাচীরটা হচ্ছে কাইটিন নির্মিত। দেখো আমি ছত্রাকের ক দিয়ে কাইটিন মনে রাখতে আমার সহজ হতো, এই জন্য 2টাকে গোল করা। দেখো ছত্রাকের কটাকে গোল করা আর কাইটিনের কটাকে গোল করা। মনে রাখবা ছত্রাকের শেষ হচ্ছে ক দিয়ে আর কাইটিনের শুরু হচ্ছে ক দিয়ে। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। এই কাইটিন নিয়েও সমস্যা আছে ভাইয়া, বায়োলজিতে সমস্যা আর সমস্যা। আমি সমস্যাগুলোর প্যাচ খুলে দিব, একটা ট্রেলার দিয়ে রাখি। এই কাইটিন নিয়ে তোমার বইয়ের মধ্যে তোমার কত জ্বালাবে। দেখো তোমার বইয়ে কাইটিন আছে, তোমার বই আছে কিউটিন, তোমার বই আছে ক্যারোটিন, তোমার বই আছে কেরাটিন, তোমার বই আছে বেটা ক্যারোটিন। এখন এই পরীক্ষার হলে তোমার কাইটিন জ্বালাবে, কিউটিন জ্বালাবে, কেরাটিন জ্বালাবে, ক্যারোটিন জ্বালাবে, বেটা ক্যারোটিন জ্বালাবে। এগুলো একত্রে আমি ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে পড়তে। কাইটিন এক জিনিস, কিউটিন আরেক জিনিস, কেরাটিন আরেক জিনিস, ক্যারোটিন আরেক জিনিস, আবার বিটা ক্যারোটিন আরেকটা জিনিস, বুঝছো। এই হাবিজাবি হ্যান ত্যান বিভিন্ন জায়গাতে একত্রে করে পড়লে আমাদের ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমরা এটা পড়লাম যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে লিপিড প্রোটিন পলিমার দ্বারা তৈরি। মানে এখানে লিপিডও থাকবে, প্রোটিনও থাকবে, এই 2টা একত্রে পলিমার করে থাকবে। 9টেনে পলিমার সম্পর্কে শিখে আসছো, অনেকগুলো জিনিস একত্রে তৈরি করলে সেটাকে পলিমার বলি। ছত্রাকের ক্ষেত্রে একটা ঝামেলা আছে। ছত্রাক মনে রাখবা তোমার সব জায়গায় ঝামেলায় ফেলাবে। ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে গ্লাইকোপ্রোটিন পলিস্যাকারাইড দ্বারা তৈরি। দেখো এটা তো আসার কথা ছিল না ভাইয়া, এরা তো গল্পের মধ্যে ছিল না। গল্পের মধ্যে 2টা জিনিস ছিল, কী কী ছিল? একটা হচ্ছে ছিল ছত্রাক, আর একটা হইতেছে তোমার ব্যাকটেরিয়া। এখানে শৈবাল করতে আসলো, আমি চলে আসছে শৈবাল হইতেছে, ওই যে আগেই বললাম শৈবাল সব জায়গায় গিয়ে হাত লাগানোর একটা মানুষ। তাহলে শৈবালের কোষ প্রাচীর হচ্ছে গ্লাইকোপ্রোটিন পলিস্যাকারাইড দ্বারা তৈরি। আচ্ছা, এখান থেকে আর লাগবে না, লাস্টের পয়েন্টটা ইম্পর্টেন্ট, মনে রাখবো। এটা মনে রাখা সহজ, আমি শিখাই দিই। একটা কোষ প্রাচীরের 40%ই সেলুলোজ থাকে, এই জন্যই তো সেলুলোজকে আমি বলছি প্রধান উপাদান। 40-এর অর্ধেক করলে ভাই কত হয়? 20। তাহলে দেখো বলছে 20% থাকে হেমি সেলুলোজ, হেমি মানে অর্ধেক। তাহলে সেলুলোজ থাকে 40%, 40-এর অর্ধেক হচ্ছে 20, হেমিসেলুলোজ থাকে 20%, 20-এর অর্ধেক করলে কত হয় ভাই? 10। তাহলে দেখো 10% থাকে গ্লাইকোপ্রোটিন, আর বাকি 3 মনে রাখবা, পেকটিন দিয়ে 3 মনে রাখবা, লাস্টের যে টিন আছে 3 দিয়ে মনে রাখবা 3, আমি এভাবে খেয়াল রাখতাম 3 দিয়ে 3 মনে রাখবা। ছোট ছোট জিনিস মনে রাখার জন্য নেমোনিক্স ইউজ করা বেটার, পরীক্ষার হলে কনফিউজ হবে না। দেখবা গত দিনের পরীক্ষায় এমসিকিউ দেখাতে গিয়ে একটা জিনিস হয়তো বা তোমরা অনেকে রিয়েলাইজ করছো যে তুমি একটা কথা বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে পড়ে গেছো, তুমি জানো এই অ্যান্সারটা কী হবে, বাট পরীক্ষার হলে তোমার অপশন দেখে, এমসিকিউতে তুমি 4টা অপশন দেখে তুমি অনেক সময় ভরকায় গেছো যে আল্লাহ এটা হবে, কিন্তু কী পড়ে আসলাম। যেমন একটা প্রশ্ন দেখলাম ও করছে, উৎস যদি ম্যাক্সিমাম প্রশ্ন করছে, আমি কয়েকটা অ্যাড করছি। সেটা হচ্ছে একটা ওই যে তোমার কি বলে
মাইক্রোগ্রাফিয়া একটা বইয়ের নাম আছে। মাইক্রোগ্রাফিয়া দেখো বইটার নামটাকে কতভাবে ঘুরায় ঘুরায়ও লিখছে। তুমি জানো যদিও যে রবার্ট হুকের বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া, কিন্তু ওই অ্যান্সারটা দিতে গিয়েও কিন্তু তোমার অনেকটা সময় লেগে গেছে। তো এই জিনিসটা আমাদের আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে যে প্রত্যেকটা জিনিস নেমোনিক্সের সাথে পড়া যেন পরীক্ষার হলে অন্তত কনফিউশনটা অ্যাভয়েড করা যায়। তাহলে সেলুলোজ হচ্ছে 40%, তার অর্ধেক হবে হেমিসেলুলোজ, তার অর্ধেক হবে গ্লাইকোপ্রোটিন, আর পেকটিন, টিন মানে হচ্ছে 3 ফর 30, ঠিক আছে। এখন চলে আসো সূক্ষ্ম গঠনে। আবারও সেই একই কথা, উদ্ভিদ কোষের প্রধান উপাদানের নাম হচ্ছে সেলুলোজ। মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেটাল অ্যাডমিশন টেস্ট, এইচএসসি সিএসসি সব জায়গাতে আসছে। এখন এখানে একটা কথা লিখে রাখো যে কোষ প্রাচীরে আনুমানিক 5 লক্ষ সেলুলোজ অণু থাকে। 5 লক্ষ সেলুলোজ অণু থাকে, মাজেদা ম্যামের একটা বইয়ের তথ্য। সেলুলোজ, একটা কোষ প্রাচীরে কয়টা সেলুলোজ থাকে ভাইয়া? 5 লক্ষ সেলুলোজ অণু থাকে। 5 লক্ষ সেলুলোজ অণু থাকে। এখন আমরা যেহেতু সূক্ষ্ম গঠন চিন্তা করতেছি, তাহলে মাইক্রোস্কোপ দিয়ে আমরা যতটা পারা যায় জুম করব, জুম করতে 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 দেখবো। এখন দেখো আমাদের শরীর যদি আমরা জুম করি কী পাবো? একবারে বাইরের দিকে অনেকগুলো হচ্ছে টিস্যু পাবো, টিস্যুর পরে আমরা তারপরে সেল পাবো, তাই না? সেলের মধ্যে আবার হচ্ছে বিভিন্ন অঙ্গাণু পাবো, ধরো নিউক্লিয়াস পেলাম, নিউক্লিয়াসকে আবার জুম করলে ক্রোমোজোম পাবো, ক্রোমোজোমের মধ্যে জুম করলে আমরা ডিএনএ পাবো। তার মানে তোমার কাছে যখন একটা মাইক্রোস্কোপ থাকবে, তোমার কাছে কিন্তু সে অপরচুনিটি আছে জুম করতে 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 একবারে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। লাইক দেখো বিজ্ঞানীদের কিন্তু এটা খুব মানে আগের থেকেও পৃথিবীর অনেক শুরু থেকে একটা মানে খুব বেশি ফ্যান্টাসি থাকে যে আমি দেখবো যে কতটা জুম করা যায়। জুম করতে করতে কিন্তু অ্যাটম পর্যন্ত, পরমাণু পর্যন্ত আবিষ্কার করে ফেলছে মানুষরা। ইনফ্যাক্ট পরমাণুর প্রত্যেকটা কণিকাও আবিষ্কার করে ফেলছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং সেগুলোকেও এখন জুম করতেছে, ওখান থেকে স্ট্রিং বের করতেছে, তাই না? ওখান থেকে ওয়েভ বের করতেছে। তো একই রকমভাবে আমরা যখন সেলুলোজকে জুম করবো, মানে একটা কোষ প্রাচীরকে জুম করবো, দেখবো 100টা সেলুলোজ চেইন একত্রে মিলে একটা মাইসেলি তৈরি। আচ্ছা তার আগে আমি বেশি আগে ফেলছি, সেলুলোজ দিয়ে তৈরি হয়। তাহলে প্রথমে 1 থেকে 3000 সেলুলোজ অণু মিলে একটা সেলুলোজ চেইন তৈরি করে, 100টি চেইন মিলে একটা মাইসেলি তৈরি করে। এই লাইনগুলো একবার আন্ধার মতন আগে দাগাও, এই 3টা লাইন আন্ধার মতন আগে দাগাও, তারপর আমি এটাকে সহজ করে দিচ্ছি। দেখো খুব ভালো করে বুঝো, কোষ প্রাচীরের গাঠনিক উপাদানের নাম কি ভাই? সেলুলোজ। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, কিছু বলতেছো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীল কালি দিয়ে যেগুলো দাগাচ্ছি দাগাও, নীল কালি দিয়ে যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো দাগাও, লালগুলো দাগানোর দরকার নেই, লালগুলো বেশি দাগানো। নীল কালি দিয়ে যেগুলো দাগাচ্ছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। লাল কালি দিয়ে যেগুলো দাগাতে পারো সেগুলো রিডিংয়ের জন্য, নীল কালিগুলো বা যেগুলো বক্স করতেছি সেগুলো মুখস্থ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। শোনো এই কথাটা, এই 3টা লাইন আগে আন্ধার মতন দাগাও, তারপরে আমি এই 3টাকে এখন সহজ করে দিচ্ছি। দেখো এই 3টাকে সহজ করা হয়েছে এই লাইনটাতে, দেখো উপরে যে হাবিজাবি যে লেখা সেটা, এইটা একটু লিখে রাখো, এটা তোমাদের লাইফটাকে অনেক সহজ করে দিবে, জীবন সহজ করবা, ঠিক আছে? আমাদের রুমমেট জিৎ বিশ্বাসের একটা ডায়লগ হচ্ছে, জীবন যেখানে যেমন। হ্যাঁ, জীবন যেখানে তোমাকে কঠিন করবে সেই জায়গাতে জীবন সহজ করে ফেলতে হবে, ঠিক আছে? জিৎ বিশ্বাস হচ্ছে মেডিলজির টিচার। আমাদের রুমে 4 জন থাকি, আমরা 4 জন 4টা ইনস্টিটিউটের টিচার। জিৎ বিশ্বাস হচ্ছে মেডিলজির টিচার, আবার তোমার হচ্ছে আমার পাশে থাকে লাবিব, ও হইতেছে জিএমসি স্কলার, আমি হইতেছে মেডিইনের, আর সামিন হইতেছে হচ্ছে তোমার আরেকটা উন্মেষের। হ্যাঁ, 4 জন 4 জায়গার টিচার। আচ্ছা প্রথম আমি লাইনগুলো একটু পড়ে দিচ্ছি, আমার হাতে লেখা বাজে। হ্যাঁ হ্যাঁ বলো প্লিজ। ভাই ওই লাইনটা একটু, হ্যাঁ অবশ্যই আমি জানি আমার লেখার অবস্থা খুবই বাজে, আমি জানি, বলে দিচ্ছি। একবারে প্রথমে হচ্ছে বিটা ডি গ্লুকোজ লিখছি আমি। বিটা ডি গ্লুকোজ কী জিনিস আগে লিখো, আমি পরে শেখাই দিচ্ছি সেটা। বিটা ডি গ্লুকোজ, এটা অনেকগুলো মিলে সেলুলোজ তৈরি হয়। তার মানে সেলুলোজ আপনি পৃথিবীতে আসে নাই, সেলুলোজ তৈরি হয়েছে ভাইয়া গ্লুকোজ দিয়ে। ভাইয়া এটা কী বললেন? এতদিন শুনে আসছি যে গ্লুকোজ তো খাওয়ার জিনিস, এটা দিয়ে আবার সেলুলোজ কেমনে তৈরি হয়? আমরা কোষ রসায়ন অধ্যায় ডিটেইলস আলোচনা করবো, 3 নাম্বার চ্যাপ্টারে সুন্দরভাবে পড়বো আমরা কীভাবে এই প্রত্যেকটা জিনিস তৈরি হয়েছে। এখন শিখে রাখো, বিটা ডি গ্লুকোজ দিয়ে অনেকগুলো মিলে সেলুলোজ তৈরি হয়েছে। এরকম সেলুলোজ 1 থেকে 3000 মিলে একটা সেলুলোজ চেইন তৈরি করছে, সেলুলোজের চেইন তৈরি করছে। আমি যে কথাগুলো মুখে বলতেছি এখানে সেগুলোই লেখা। বিটা ডি গ্লুকোজ অনেকগুলো মিলে একটা সেলুলোজ তৈরি করে, 1 থেকে 3000 সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন তৈরি করে। এরকম 100টা সেলুলোজের চেইন মিলে একটা মাইসেলি তৈরি করে, মাইসেলি তৈরি করে। এরকম 20টা মাইসেলি মিলে তৈরি করে মাইক্রোফাইব্রিল। ময়াকার রস্যই কয়রফলা ওকার, মাইক্রো, ফয়াকার রস্যই বয়রফলা রস্যই ল, ব্রিল, মাইক্রোফাইব্রিল তৈরি করে। 20টা মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল তৈরি করে, 250টা মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল তৈরি করে। একবার লাস্ট লাইন হচ্ছে এটা, আমি আবার বলি। বিটা ডি গ্লুকোজ অনেকগুলো মিলে সেলুলোজ তৈরি করে, 1 থেকে 3000 সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন তৈরি হয়। এরকম 100টা চেইন মিলে একটা মাইসেলি তৈরি করে, এরকম 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল তৈরি হয়, আর 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়। জিনিসটা খুব ভালো করে আমাদের বোঝার দরকার। এটা তুমি যদি কমপ্লেক্স করো আসলে কমপ্লেক্সই হয়ে যাবে। আমি তোমাদের সহজ উদাহরণ দিয়ে বুঝাই, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে একটা পরমাণু তৈরি, অনেকগুলো পরমাণু মিলে একটা অণু তৈরি,
একটা অণু মিলে ধরো একটা সারফেস মানে একটা বড় সড়ো কিছু একটা ধরি, ধরো একটা চিনি তৈরি, চিনির দানা অনেকগুলো মিলে একটা স্যাকারিন ধরো তৈরি, বা হচ্ছে চিনির একটা ক্রিস্টাল তৈরি, স্যাকারিন তো ওইভাবে তৈরি হয় না, ক্রিস্টাল তৈরি হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকমভাবে। আবার ধুলা, অনেকগুলো ধুলা মিলে একটা পাথর তৈরি, পাথর অনেকগুলো পাথর মিলে একটা বড় পাথরের খণ্ড তৈরি, অনেকগুলো পাথরের খণ্ড মিলে একটা পাহাড় তৈরি, এরকম হয় না? তো একই রকমভাবে কোষ প্রাচীর কীভাবে তৈরি হয়েছে সেই স্ট্রাকচারগুলোর কথা আমি এখানে বলছি। বিটা ডি গ্লুকোজ মিলে, জি হ্যাঁ হ্যাঁ আরেকবার বলতেছি, দেখো বিটা ডি গ্লুকোজ অনেকগুলো মিলে সেলুলোজ তৈরি হয়েছে। 1 থেকে 3,000, কে মানে হচ্ছে হাজার, এখানে 1 থেকে 3,000 সেলুলোজ মিলে সেলুলোজ চেইন তৈরি হয়েছে। 100টা সেলুলোজ চেইন মিলে একটা মাইসেলি তৈরি হয়েছে। 20টা মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল তৈরি হয়েছে। আর 250টা মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়েছে, ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়েছে। এই কথাগুলো কনফিউজিং লাগলে একই কথা নিচের দিকে লেখা আছে, দেখো এই কথাগুলো এখানেও লেখা আছে, বাট একসাথে করা নেই। দেখো এখানে লিখছে যে 1 থেকে 3,000 সেলুলোজ চেইন মিল মানে সেলুলোজ মিলে একটা চেইন তৈরি হয়, 100টা চেইন মিলে একটা ক্রিস্টালাইন মাইসেলি তৈরি হয়, এরকম মাইসেলিগুলো মিলে একটা মাইক্রোফাইব্রিল তৈরি হয়, সেখান থেকে একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়। কারো কাছে হাইলাইটার থাকলে এই লাইনটাকে হাইলাইট করবা, হাইলাইট করতে বলছি আমি। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়, সুন্দর করে এটাকে হাইলাইট করো। এখান থেকে আমি তোমাকে কনফিউজড করবো দুইভাবে। দেখো 1 নাম্বার লাইনে বলছি সূক্ষ্ম গঠনে কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম হচ্ছে সেলুলোজ, আর এখানে 3 নাম্বার লাইনে বলতেছি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককের নাম হচ্ছে মাইসেলি। তাহলে মাইসেলি হচ্ছে ক্ষুদ্রতম গাঠনিক একক, আর প্রধান উপাদানের নাম হচ্ছে সেলুলোজ। আমি দুইটা অপশনে দিব, ভালো করে খেয়াল করবা কোনটার কথা বলতেছি, কোনটা চাচ্ছি আমি, সেটাকে অ্যান্সার হিসাবে দাগাবা। কথা ক্লিয়ার? আরেকটা জায়গাতে তোমরা ভুল করো, মাইক্রোফাইব্রিল আর ম্যাক্রোফাইব্রিল বানান দুইটা অনেকটা কাছাকাছি মনে হয়, দেখো। আর ইনফ্যাক্ট মানে ইংলিশ বানান তো আরও কাছাকাছি, একটা হচ্ছে MICRO আর একটা হচ্ছে MACRO। খুব সুন্দর করে আমাদের খেয়াল রাখতে হবে আমি মানে অপশনে কোনটা দিয়েছি, মাইক্রোফাইব্রিল নাকি ম্যাক্রোফাইব্রিল। আমি বলতে পারি যে একটা কোষ প্রাচীরের গাঠনিক উপাদানের সর্বশেষ উপাদানটার নাম কি, অ্যান্সার হবে ম্যাক্রোফাইব্রিল, নট মাইক্রো, এটা হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। ঠিক আছে, এই ছোটো ছোটো ডিটেলসগুলোকে খুব সুন্দর মতন খেয়াল রাখবা। একটা শিল্পী, যে কোনো একটা কারিগর, সে তার ছোটো ছোটো ডিটেলসগুলোকে অনেক খেয়াল রাখে। যারা ছবি আঁকো বা গান শিখো তারা জানো যে ছোটো ছোটো ডিটেলস কিন্তু তোমার যে মানে শিল্পকর্ম সেটার অনেক মানে ইম্পর্টেন্স বাড়ায় দেয়। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দাগাবা, সেটা লেস ইম্পর্টেন্ট যদিও, তাও দাগায় রাখো। সেটা হচ্ছে একটা ক্রস লিঙ্ক থাকে, ক্রস লিঙ্কের নাম হচ্ছে জাইলোগ্লুকান। জাইলোগ্লুকান নামক একটা ক্রস লিঙ্ক থাকে। এমন বলতে পারো ভাইয়া সবই তো দাগাই দিলেন, আসলে এখানে সবই ইম্পর্টেন্ট, বুঝছো ভাইয়া? আমি আসলে কোনটা ছেড়ে কোনটা মানে বাদ দিব। আরেকটা লাইন এটা বাদ পড়ছে, শৈবাল ডায়াটমের ক্ষেত্রে সিলিসিক অ্যাসিড থাকে। সিলিসিক অ্যাসিড কথাটাকে বক্স করবা। সিলিসিক অ্যাসিড কাদের ক্ষেত্রে থাকে? ডায়াটমের ক্ষেত্রে থাকে। ডায়াটমের কোষ প্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে। কোষ প্রাচীরের ব্যতিক্রমের মধ্যে আমরা 4টা জিনিস শিখছি ভাইয়া, 4টা জিনিস আমি একটু সামারি করি। একটা হচ্ছে ছত্রাক, আরেকটা হচ্ছে শৈবাল, আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে স্যার ডায়াটম। কারণ কনফিউশন হলে স্টিকি নোট নাও, স্টিকি নোট নাও, লিখে রাখো। কনফিউশন হলে আমি যে কোনো জায়গাতে এরকম যখন আমার প্যাচ লেগে যেত আমি স্টিকি নোট ইউজ করতাম, অনেক হেল্পফুল, বিশ্বাস করো অনেক হেল্পফুল। তোমার এর পরবর্তীতে বিশেষ করে রিভিশন দেওয়ার সময় পড়তে অনেক ইজি হবে। তাহলে মনে রাখবা কোষ প্রাচীর সবার ক্ষেত্রে উপাদান এরকম থাকে, ব্যতিক্রম হচ্ছে 4টা জায়গা। একটা কি? একটা হচ্ছে ছত্রাক, একটা হচ্ছে শৈবাল, একটা হচ্ছে ব্যাকটেরিয়া। অলসগুলো এখন স্টিকি নোট বের করে নেই, ওরা দেখতেছে খালি স্ক্রিনের দিকে তাকায়। হ্যাঁ, ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া আর ডায়াটম। তাহলে নর্মালি ডায়াটম ম হবে। আচ্ছা, নর্মালি সবার ক্ষেত্রে সেলুলোজ থাকে, এই 4 জনের ব্যতিক্রম। নর্মালি সবার ক্ষেত্রে সেলুলোজ থাকে, এই 4 জন হচ্ছে ব্যতিক্রম, এই 4 জন হচ্ছে ব্যতিক্রম। যাদের স্টিকি নোট নেই অন্তত খাতায় লিখে রাখো ভাইয়া, কালকে স্টিকি নোট অবশ্যই কিনে ফেলবো। আমার কাছে পড়ার ক্ষেত্রে 3টা জিনিস মাস্ট, একটা হচ্ছে একটা লাল কালি, একটা হাইলাইটার, একটা স্টিকি নোট, আর বই তো থাকবে। এই 3টা জিনিস নিয়ে একসাথে ক্লাস করতে বলবা। ছত্রাকের ক্ষেত্রে ক দিয়ে কাইটিন মনে রাখছিলাম আমরা, তাহলে ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন থাকবে, কাইটিন, কিউটিন না ভাইয়া, কাইটিন। ঠিক আছে, এটা কোনোভাবে ভুল করবা না, আমি কিউটিন দিয়ে দিব পরীক্ষাতে, বিশ্বাস করো। তোমরা অনেকে কিউটিন দাগায় আসবা, ক নাম্বারে কিউটিন দেখে বলে দিলাম, তাও অনেকে দাগায় আসবা, কিউটিন না ভাইয়া, কাইটিন। আচ্ছা, এরপরে শৈবালে, শৈবালে কী থাকে দেখো, শৈবালে আমি ভুলে গেছি কী থাকে। আচ্ছা, শৈবালে থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড, জিপি, গ্লাইকোপ্রোটিন প্লাস পলিস্যাকারাইড, পিএস। জিপি আর পিএস থাকে, জিপি এই পি দিয়ে আবার শুরু, পিএস। আচ্ছা, জিপি পিএস। আর ব্যাকটেরিয়াতে থাকে হচ্ছে এই যে লিপিড প্রোটিন পলিমার থাকে, লিপিড প্রোটিন পলিমার, এলপিপি, লিপিড প্রোটিন পলিমার থাকে। আমি সহজে লিখতেছি, তোমরা একটু এলাবোরেটলি লিখো। আর ডায়াগ্রামে থাকে সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড। এই 4টা জিনিস জানতে হবে। এটা হচ্ছে ব্যতিক্রম, কোষ প্রাচীরের ব্যতিক্রম। নর্মালি উদ্ভিদে কোষ প্রাচীরে সেলুলোজ থাকবে, ব্যতিক্রম হচ্ছে 4টা জায়গা। ঠিক আছে, এই কোষ প্রাচীর চাইলে 5 মিনিটে পড়ায় ফেলার একটা জায়গা, বুঝছো? টিচাররা 5 মিনিটেই পড়াই দিবে, কিন্তু এত এত কথাবার্তা বলতে বলতে অনেক সময় লেগে গেছে আমার। তো আসলে
এটা তোমাদের জন্য হেল্পফুল, কারণ এভাবে যখন তুমি পড়বা এই জিনিসটা তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তাহলে কোষ প্রাচীরের মেইন কাজটা কী ভাই? এই যে এত জিনিস পড়লাম, এত কষ্ট করে কী করে আসলে কোষ প্রাচীর? প্রথম কাজ একটা আকৃতি ইয়ে করে। একটা প্রাচীর কী করে? একটা বাসার চারিদিকে দেওয়াল কেন লাগে ভাইয়া? বাসার স্ট্রাকচার ঠিক রাখার জন্য এই কাজটাই করে। সে একটা আকৃতি দেয়, সে রক্ষা করে। এই কথাগুলোকে দাগাও, তাহলে তোমার মনে থাকবে, এরপরে এবার রিভিশন দিতে ইজি হবে। তাহলে সে আকৃতি দান করে, সে রক্ষা করে, সে শক্তি দেয়, দৃঢ়তা প্রদান করে। শক্তি এবং দৃঢ়তা প্রদান করে। বক্স করো। পানি এবং খনিজ লবণ শোষণ পরিবহনে সাহায্য করে। দুইটা জিনিস, পানি এবং খনিজ লবণ শোষণ পরিবহন, শোষণও করে পরিবহনও করে। ওই যে বলছিলাম প্লাজমোডেজমাটা আত্মীয় স্বজনের মধ্যে পাশাপাশি বাসার মধ্যে এই জিনিসগুলো আদান প্রদান করতে সাহায্য করে। পৃথক করে রাখে, পৃথক করার কথাটাকে বক্স করো। একটা কোষ থেকে আরেকটা কোষ পৃথক করে রাখে, আর প্লাজমোডেজমাটা থাকে সেটা দিয়ে আদান প্রদান করতে পারে। আর লাস্টের পয়েন্টটা হচ্ছে অন্ত এবং বহির্উদ্দীপনা পরিবাহক হিসেবে প্লাজমোডেজমাটা কাজ করে। অলরেডি এই কথাটা আমি বলে ফেলছি। প্লাজমোডেজমাটার কাজ হচ্ছে অন্ত এবং বহি উদ্দীপনা পরিবহন করা। লাস্টের পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 3টে স্টার। মাঝে মাঝে কথা 2x স্পিডে চলে যাওয়ার জন্য দুঃখিত। ওই যে বলছিলাম ওই 3 ঘন্টার ক্লাসে যখন বলতে হয় অনেক 2x স্পিডে, মানে প্রচুর দ্রুত বলতে হয়। ওরা পরে হচ্ছে রেকর্ড ক্লাস দেখে মানে হচ্ছে 0.7 0.5x স্পিড দিয়ে। আমার খুব দ্রুত কথা বলার অভ্যাস আছে, বুঝছো? ওই বিভিন্ন জায়গাতে ক্লাস নেওয়ার কারণে অনেক দ্রুত কথা বলতে পারবো, মানে এবং বাদবে না, দেখবা যে একবারে মাঝখানে যে আটকা যাবে সেরকমটাও না, একবারে দ্রুত বলে যেতে পারবো। আচ্ছা, এখন আসো প্রোটোপ্লাস্ট সম্পর্কে। প্রোটোপ্লাস্টের আরেকটা নাম হচ্ছে প্রোটোপ্লাজমও বলে অনেক সময়। এখন প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজমকে আবুল হাসান স্যার এই জায়গাতে ছোট্ট একটু ডিফারেন্সিয়েট করতেছে। ওরা প্রথমে প্রোটোপ্লাস্টের কথা বলছে। প্রোটোপ্লাস্ট মানে মনে রাখবা হচ্ছে সব কিছুকে একত্রে। এখন এই প্রোটোপ্লাস্টের মধ্যে মূলত জেলির মতন যে থকথক পদার্থ, সেটার নাম ওরা প্রোটোপ্লাজম বলতেছে। তবে আমি বিভিন্ন জায়গাতে পড়াশোনা করে বা বিভিন্ন জায়গায় মানে ঘাটাঘাটি করে মোটামুটি যা দেখছি সেটা হইতেছে প্রোটোপ্লাস্ট প্রোটোপ্লাজম মোটামুটি সব বইতে প্রায় একই লিখছে। কিন্তু আমাদের আবুল হাসান স্যার বলতে চাচ্ছে প্রোটোপ্লাস্টের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে প্রোটোপ্লাজম আর একটা হচ্ছে নির্জীব অপ্রোটোপ্লাজমীয় অংশ। এখন এটা আবার কেমনে সম্ভব হইলো ভাইয়া? কারণ হইতেছে ওই যে আমরা যখন এর আগে পড়ে আসছিলাম উদ্ভিদ কোষের উপাদানসমূহের মধ্যে, ওর মধ্যে দেখো এখানে কিন্তু ডিফারেন্সিয়েটটা করছে যে দেখো উদ্ভিদ কোষের উপাদানকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রোটোপ্লাজম আর একটা হচ্ছে জড় পদার্থ, করছে না? হাসান স্যার নেক্সট কথাতেই এইটা বলছে যে এই জড় পদার্থ আর প্রোটোপ্লাজম এই দুইটাকে একত্রে বলবো আমরা প্রোটোপ্লাস্ট। খুব ভালো করে কথাটা বুঝো। জড় পদার্থ প্লাস প্রোটোপ্লাজম ইকুয়াস টু প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট আমি মনে হয় বুঝাইতে পারছি কিনা? প্রোটোপ্লাস্ট মানে সব, মনে করো পুরা ইউনিভার্স। এই ইউনিভার্সের মধ্যে থেকে জড় পদার্থগুলোকে বাদ দিলে যা থাকবে, জীব থাকবে, তাহলে সেই জীবের নাম হইতেছে প্রোটোপ্লাজম। আরেকটাভাবে মনে রাখা সহজ, মনে রাখবা যেখানে প্লাজম কথাটা উল্লেখ আছে যে কোনো জায়গাতে, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, হ্যাঁ, যে কোনো জায়গাতে প্লাজম কথাটা উল্লেখ যদি থাকে, প্লাজম মানে মনে রাখবা জলের মতন থকথকে জেলির মতন একটা পদার্থ। জল জেলি থকথকে একটা জিনিস, প্লাজম, যেখানেই প্লাজম থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম প্রোটোপ্লাস্ট মানে পুরো ইউনিভার্স। এই ইউনিভার্সের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে প্রোটোপ্লাজম আর একটা হচ্ছে নির্জীব পদার্থ। ওকে, বক্স পড়ার দরকার নেই, নির্জীব পদার্থ সম্পর্কে আমরা সামনে পড়বো। একবারে চলে আসো প্রোটোপ্লাজম নিয়ে। তাহলে ভাই বলছিলাম এই প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম তিনটার ক্ষেত্রে একটা কথা কমন, এরা তিনজনই অর্ধস্বচ্ছ, আঠালো, অর্ধতরল, কলোয়েডাল পদার্থ। চারটা জিনিস, চারটা বৈশিষ্ট্য এমসিকিউ এর জন্য মাস্ট মাস্ট মাস্ট। অর্ধস্বচ্ছ মানে জাস্ট প্রোটোপ্লাজম কথাটা বললে তুমি চোখটা বন্ধ করবা আর চোখের সামনে একটা জেলির কথা কল্পনা করবা। জেলি, অ্যালোভেরা, মেয়েদের ক্ষেত্রে তোমরা অ্যালোভেরার সাথে পরিচিত খুব, তাই না? বা চুলে টুলে দেওয়ার ক্ষেত্রে লাগে। অ্যালোভেরাটা দেখতে যেরকম না, প্রোটোপ্লাজমটা দেখতে একেবারে সেম টু সেম ওই অ্যালোভেরার মতন। মনে করো অ্যালোভেরাটা দেখতে কীরকম, পুরা ট্রান্সপারেন্ট না, অর্ধস্বচ্ছ, অনেকটা আঠালো না, জেলির মতন না, কলোয়েডাল না। এখন কলোয়েডের কথাটা তোমাদের জন্য নতুন, এটা সম্পর্কে আমি একটু আলোচনা করতেছি। দেখো কলোয়েডাল জিনিসটা কি? কলোয়েড মানে একেবারে মানে তরল না, মানে একবারে পানির মতো না, আবার খুব শক্ত না, মানে মাঝামাঝি একটা পদার্থ, মাঝামাঝি একটা টাইপ। এই টাইপটাকে আমরা বলি কলয়েড। এই কলয়েড পদার্থের একটা বিশেষ ধর্ম হচ্ছে কলয়েড পদার্থতে ব্রাউনিয়ান মুভমেন্ট দেখা যায়। এই কথাটা একটু লিখো। এটা আজিবুর স্যারের বই আর আলিম স্যারের বইতে বলছে যে প্রোটোপ্লাজমের চলনকে, মানে প্রোটোপ্লাজমের মধ্যে ব্রাউনিয়ান মুভমেন্ট দেখা যায়। ব্রাউনিয়ান, BROWNIAN, ব্রাউনিয়ান মুভমেন্ট। এই ব্রাউনিয়ান মুভমেন্ট মানে কি ভাইয়া? এখন দাঁড়াও, তোমাদের এটা বোঝানো সহজ আছে। এখন ওই যে দেখছো না, হোটেল ট্রান্সিলভেনিয়া একটা সিনেমা আছে না, অ্যানিমেটেড একটা সিনেমা, দেখছো? এটা তোমরা দেখার কথা। এটা তো একটা ফেমাস ফিল্ম, এটা মনে হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা আছে। আচ্ছা, ওই হোটেল ট্রান্সিলভেনিয়াতে একটা আছে, কি বলে, একটা জেলির মতন একটা ক্যারেক্টার আছে, তোমাদের একটু মনে করে দেখো। হ্যাঁ, ওই জেলির মতন পদার্থটা ওর হাঁটতো কীভাবে? ওর কিন্তু পাটা ওইরকম মানে নেই। ওই জেলি জিনিসগুলো অ্যামিবার মতন করে হাঁটে। মানে হাঁটেটা কীভাবে? ওরা হইতেছে ল্যাটকায় হাতে, স্যাঁচড়ায় হাঁটে, যেটা আমরা বলি। ছোটোবেলায় কোনো একটা কার্টুনে ওরকম একটা ক্যারেক্টার ছিল, যেরকম একটা। আবার ওই যে ক্ষেত্রে
ওই যে বেন্টেন দেখছো না, বেন্টেনের ক্ষেত্রে একটা এলিয়েন ছিল না, এরকম গিও নাকি কি জানি একটা ছিল না, এই গিও কিন্তু এভাবে হাঁটতো, মানে কি বলে এরকম ছেঁচড়ায় যেতে পারতো এক জায়গা থেকে আরেক জায়গায় পিচ্ছিল করে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। আই থিঙ্ক মানে মোটামুটি একটা ধারণা মনে হয় দিতে পারছি। এই দুটা জায়গা যদি চিনো কেউ, বেন্টেন তো দেখছোই মোটামুটি, মেয়েরা দেখে নাই মনে হয়, ছেলেরা দেখার কথা। বেন্টেন ছোটোবেলায় ছেলেরা বেন্টেন দেখে না, এটা হইতেই পারে না। আচ্ছা, তো ওই ক্যারেক্টারটা যেভাবে চলতো মানে একবারে ছ্যাঁচড়ায় সেটা হইতেছে ব্রাউনিয়ান মুভমেন্ট। ওকে, প্রোটোপ্লাজমের সংজ্ঞা তাহলে আমরা দিতে পারবো। আমরা 4টা বৈশিষ্ট্যের কথা মনে রাখবো। জেলির কথা মাথায় আনবো, অর্ধস্বচ্ছ, আঠালো, অর্ধতরল, কলয়েডাল একটা পদার্থ, সেটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। মেয়ে হয়ে দেখেছে, সাবাস। বেন্টেন দেখতে হবে, বেন্টেন না দেখলে তুমি জীবন থেকে অনেক কিছু মিস করবে। আচ্ছা, এখন প্রোটোপ্লাজমের নাম নিয়ে একটু ঝামেলা আছে, শোনো সহজভাবে আমি বলি। প্রোটোপ্লাজমের নামকরণ করা হচ্ছে পার্কিনজে। তাহলে দেখো প দিয়ে প্রোটোপ্লাজম, প দিয়ে পার্কিনজে। প্রোটোপ্লাজম পার্কিনজে দুইটা কথাকে গোল করো, ভুল হবে না আশা করি সামনে থেকে। আর প্রোটোপ্লাজমের নামকরণ কে করেন ভাইয়া? পার্কিনজে করেন। এখন এরপরে আরেকটা নামের কথা আমরা শিখবো, সেটা হইতেছে সার্কট। এখন ভাইয়া আমরা পড়তেছি প্রোটোপ্লাজম, এটার নাম সার্কট কেমনে হইলো? এটা তো জীবনে মনে থাকবে না। মনে রাখবা, একটা ফালতু বিজ্ঞানী ছিল, এই ফালতু বিজ্ঞানী এসে 2-4 দিনের জন্য একটা নাম দিয়ে গেছে, বলছে হ্যাঁ আমি তো জানি আমার নামটা বাতিল হয়ে যাবে, 2-4 দিন একটু কাজ করো। তো তার নাম হইতেছে ফেলিক্স ডুজার্ডিন। আমি এটা 2-4 দিন মনে রাখতাম, বুঝছো? ডুজার্ডিনের নাম মনে রাখতাম 2-4 দিন দিয়ে। তাহলে 2-4 দিনের জন্য একটা নাম দিয়েছিল, সেটার নাম হচ্ছে সার্কট। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, পার্কিনজের নামটা ইম্পর্টেন্ট, প্রোটোপ্লাজমের নামটা ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো, প্রোটোপ্লাজমকে বলা হইতেছে জীবনের ভৌত ভিত্তি। জীবনের ভৌত ভিত্তি খুব ইম্পর্টেন্ট এই কথাটা। কে বলছে? হাক্সলে বলছে, হাক্সলে। হ্যাঁ, হাক্সলে। আচ্ছা, আর না বলি থাক, উল্টাপাল্টা কথাবার্তা। হাক্সলে বলছে হচ্ছে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি। এখন এই যে বুঝে গেছে বললাম। আচ্ছা, এইসব নাম মনে রাখা সহজ, বুঝছো? আচ্ছা, এখন ওর নাম এরকম, এখন বাঙালিদের ক্ষেত্রে অনেক নাম অনেক ঝামেলা, মানে শুনলে কীরকম মনে হয়। হাক্সলে বলতে কি প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত। আরেকটা জায়গা পড়বো, একটু লিখে রাখো সহজ করে। প্রোটোপ্লাজমকে জীবনের আধার বলা হয় লাস্টে। প্রোটোপ্লাজমকে জীবনের আধার বলা হয়, এটা পাবো আরও 2-3 পৃষ্ঠা পরে গিয়ে, বুঝছো? একটা বক্স আছে, বক্সের ভিতরে ছোট্ট মানে নিচের লাইনে ছোট্ট করে দেওয়া, দেখো প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের একটা পার্থক্যের ছক আছে, এটা 4 নম্বর পয়েন্টে লেখা আছে। প্রোটোপ্লাজমকে জীবনের আধার বলে, মানে জীবনের আধার হিসেবে কাজ করে। ওই কথাটা আমি ওখানে আবার একটু লিখে দিচ্ছি, বুঝছো? মানে ওই অগোছালো ইনফরমেশন আমার পড়তে খুব বিরক্ত লাগে, মানে একটা কথা এখানে লিখছে, আরেকটা কথা ওই জায়গায় গিয়ে লিখছে, আমার কোনটা মনে থাকবে? হ্যাঁ, তো এখানে লিখে রাখো জীবনের ভৌতভিত্তির পাশে যে এখানে জীবনের আধারও বলা হয়। প্রোটোপ্লাজমকে 2টা নামে অভিহিত করবে, একটা হচ্ছে জীবনের ভৌতভিত্তি, আর একটা হচ্ছে জীবনের আধার। এবং এখানে পানি থাকে ম্যাক্সিমামটা, জেলির মধ্যে ম্যাক্সিমামটাই পানি থাকে, এই কথাটা দাগাবার 70 থেকে 90% পানি থাকে। এই পানি নিয়েও আবার সমস্যা আছে, বুঝছো? এই পানি নিয়ে একটা সমস্যার কথা বলি। এই আজমল স্যার, মাজেদা ম্যাম আর তোমার হচ্ছে হাসান স্যার, এরা 3জন একদিন গেছে রেস্টুরেন্টে, বুঝছো? খাইতে গেছে, 3জন বায়োলজি টিচার খাইতে গেছে। এখন এদের সমস্যা, এদের মধ্যে ধরো 2জনের ডায়াবেটিস, কার? এই যে আজমল স্যারের আর হইতেছে হাসান স্যারের ডায়াবেটিস। এখন মাজেদা ম্যাম হচ্ছে ইয়াং মানুষ, এখন খুব একটা বেশি এখনও তার ডায়াবেটিস ধরে নাই। এখন যখন খাওয়া শুরু হওয়ার আগে চিন্তা করছে মাজেদা ম্যাম, এদের 2জনের যদি একটু পানি টানি বেশি খাওয়াই দেওয়া যায় তাহলে কী হবে? তাহলে বিল কম আসবে, কারণ পরে তো খাইতে পারবে না বেশি। হ্যাঁ, এখন এই জন্য বেশি বেশি করে পানি নিছে, পানি নিয়ে বলতেছে আপনার একটু পানি টানি বেশি করে খান। এখন ওরা তো ডায়াবেটিস, ওরা তো আর পানি খাবে না। ওরা সেই ক্ষেত্রে কী করছে, এই পানির কাহিনীর পর থেকে মাজেদা ম্যামের বইতে মাজেদা ম্যাম পানিকে খুব বেশি প্রাধান্য দিছে। মাজেদা ম্যাম বলতেছে 80 থেকে 90%ই পানি। তাহলে এভাবে খেয়াল রাখবো যে ম্যামের ডায়াবেটিস না, এই জন্য ম্যাম হচ্ছে বেশি পানি করে সবসময়, 80 থেকে 90%। আর বাকি যারা, এরা হচ্ছে পানির পরিমাণ কম, একজন হচ্ছে 70 থেকে 90 আর একজন 60 থেকে 90। এখন আমার এই প্রশ্ন করো ভাইয়া, পরীক্ষাতে আসলে কোনটা দিব? 70 থেকে 90 দিব, 80 থেকে 90 দিব, নাকি 60 থেকে 90 দিব? অ্যান্সার হচ্ছে আমি জানি না। এখন কোন স্যার প্রশ্ন করবে, কোন বই থেকে করবে আমি জানি, আমার জিজ্ঞেস করে কী লাভ? হ্যাঁ, তোমার জানানোর দরকার, আমি জানাই রাখছি। এখন যেই স্যার প্রশ্ন করছে তারে গিয়ে বলবা স্যার কোনটা দিব বলেন, আপনি কোন বই থেকে প্রশ্ন করছেন, সোর্স বলেন। হ্যাঁ, স্যারের ডায়াবেটিস অনুসারে। সাবাস, এটা একটা ভালো পয়েন্ট যে স্যার আসলে কোনটাকে পছন্দ করে। কারণ স্যারের যদি মাজেদা ম্যামের প্রতি খুব একটা টান থাকে, হ্যাঁ, দেখা যাচ্ছে ম্যামের খুব ভক্ত সে, তাহলে তারটা পড়বে। এখন তোমার যার প্রতি টান তারটা দিবা, বুঝছো? আমার কারোর প্রতি আলাদা করে টান নাই, আমি 3টাই বলে দিছি। এখন প্রোটোপ্লাজমের ভৌতভিত্তি, ভৌত বৈশিষ্ট্য পড়া লাগবে না, লাস্টের পয়েন্টটা দাগাও। লাস্টের পয়েন্টটা হচ্ছে উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহল, এই 3টা জিনিস যদি তুমি দিতে পারো প্রোটোপ্লাজমকে, তাহলে সে জমাট বেঁধে যাবে। এই 3টা হচ্ছে প্রোটোপ্লাজমের শত্রু। হিট দিবা, অ্যাসিড দিবা, অথবা অ্যালকোহল দিবা, এই 3টা যে কোনো একটা দিলে জমাট বেঁধে যাবে। প্রোটোপ্লাজমের গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব পানি থেকে বেশি। আগু, বুঝছো? আপেক্ষিক গুরুত্ব মানে আগু। অনেক সময় দেখবা বিভিন্ন জায়গাতে আগু লেখা, এই আগু কিন্তু ওই আগু না, মানে আচ্ছা, এটা হইতেছে আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? মানে কোনো কিছুর ঘনত্বকে 1000 দিয়ে ভাগ করলে, অর্থাৎ কোনো কিছু ঘনত্বকে পানির ঘনত্ব দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাকে আপেক্ষিক গুরুত্ব বলি। আমরা সামনে এই কথাগুলো শিখবো। আর বাকি যে কথাবার্তা অলরেডি তোমার বলা হয়ে গেছে, এগুলো আর বলবো না। রাসায়নিক বৈশিষ্ট্য লাগবে না, জৈবিক বৈশিষ্ট্য লাগবে না, বাদ, এগুলো সব বাদ। প্রোটোপ্লাজমের চলন নিয়ে একটু সমস্যা আছে ভাইয়া, মারাত্মক সমস্যা আছে।
আমাদের বইতে বলতেছে, দেখো 3 নাম্বার লাইনে একটা কথা, কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জল স্রোতের মতন যে চলন দেখা যায় তার নাম আবর্তন বা সাইক্লোসিস বলে। সুন্দর করে কথাটাকে দাগ দাও, 3টা স্টার দাও পাশে, 3টা স্টার দাও। তবে আরেকটা কথা উপরের দিকে লিখে রাখো, প্রোটোপ্লাজমের চলনের নাম হচ্ছে সাইক্লোসিস। বাট আমি যদি বলি প্রোটোপ্লাজমের বস্তু কণার যে গতি, মানে বস্তু, প্রোটোপ্লাজম তো আর একা জিনিস না, প্রোটোপ্লাজমের মতন সব কিছু থাকে, এই সব কিছুর যে চলন সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট বা জিগ জ্যাগ মুভমেন্ট। জিগ জ্যাগ, ZIGZAG, জিগ জ্যাগ মুভমেন্ট। এখন ব্যাপারটা আমি তোমারে বুঝাই, ব্যাপারটা হইতেছে টোটাল ইউনিভার্স, আমাদের টোটাল মহাবিশ্ব কিন্তু চলমান, ঘুরতেছে। এই মহাবিশ্বের মধ্যে আবার কিন্তু সৌরজগৎগুলো আলাদা আলাদা মতন ঘুরতেছে, আবার এই সৌরজগতের মধ্যে পৃথিবী আলাদা মতন করে ঘুরতেছে নিজের মতন, আবার পৃথিবীর মধ্যে মানুষ আরেক রকম করে চলতেছে। ব্যাপারটা এরকমটা না? এমন প্রোটোপ্লাজমের যে চলন, অর্থাৎ পুরা সৌরজগতের চলন, এইটার নাম হইতেছে সাইক্লোসিস। এখন এর ভিতরে আলাদা আলাদা প্রত্যেকটা জিনিসের চলনের নাম হইতেছে ব্রাউনিয়ান মুভমেন্ট বা জিগজ্যাগ মুভমেন্ট। ঠিক ঠিকানা নাই কোনো। এখন তার মানে বুঝতে পারছো আই থিঙ্ক এই সাইক্লোসিস জিনিসটা কী ভাইয়া? এটা জল স্রোতের মতন চলন, পানি যেরকম মতনভাবে এইরকমভাবে ঘুরতে থাকে। পানি মনে করো একটা বক্সের মধ্যে এরকম পানি রেখে দিলা, এবার বক্সটারে দিলা ঝাঁকানি, তাহলে কী হবে ভাইয়া? ঝাঁকানিতে পানি ঘুরতে থাকবে, বক্সের মধ্যে থাকে। তাহলে এই যে প্রোটোপ্লাজমটা এইভাবেই চলে। এটা 2 রকম হতে পারে, একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে বহুমুখী। সাইক্লোসিস আর ব্রাউনিয়ান ডিফারেন্টের মধ্যে পার্থক্যটা সহজ। সাইক্লোসিস হইতেছে পুরা প্রোটোপ্লাস্টের চলনটা, পুরা প্রোটোপ্লাজমের চলন। আর প্রোটোপ্লাজমের মধ্যে যে বস্তু কণাগুলো আছে, লাইক নিউক্লিয়াস, তারপরে মাইটোকন্ড্রিয়া বা সাইটোপ্লাজমও তুমি যদি বলো, বা কোষ প্রাচীর, মানে প্রোটোপ্লাজমের মধ্যে প্রত্যেকটা জিনিস তো আর মৃত না, প্রত্যেকটা জিনিস, অনেকগুলো জিনিস আছে না জীবিত। তো এই জীবিত জিনিসগুলো যখন চলাফেরা করে, ওদের আর একটা মুভমেন্ট, ওই মুভমেন্টটার নাম হইতেছে ব্রাউনিয়ান মুভমেন্ট। ঠিক আছে? মানে টোটাল মুভমেন্টটার নাম সাইক্লোসিস, আর ওই সাইক্লোসিসের মধ্যে অর্থাৎ প্রোটোপ্লাজমের মধ্যে আলাদা আলাদা প্রত্যেকটা জিনিসের মুভমেন্টের নাম হইতেছে ব্রাউনিয়ান মুভমেন্ট। আই থিঙ্ক ক্লিয়ার না হলে আরেকবার বলবো। সহজ, টোটাল জিনিসটা ঘুরে সাইক্লোসিসের মাধ্যমে, আর ভিতরে কণাগুলো ঘুরে হইতেছে ব্রাউনিয়ান মুভমেন্টের মাধ্যমে। এটা আমাদের বইয়ে নাই, জেনে রাখো, ফ্রেন্ডদেরকে কনফিউজ করে ফেলতে পারবা। বলতো প্রোটোপ্লাজমের বস্তুকণার গতিকে কী বলে? ওরা তো বইয়ে পড়ছে সাইক্লোসিস কে লাফাবে, কিন্তু এর বাইরেও যে মুভমেন্টের কথা আছে সেগুলো কিন্তু জানা নেই, সবার ক্ষেত্রে থাকে না, কারণ এক্সট্রা রাইটারের বইয়ের ইনফরমেশন খুব কম পড়ে, খুব কমের ক্ষেত্রে আমি পড়তে দেখছি এই জিনিসটা, বুঝছো? আচ্ছা, তোমাদের ফ্রেন্ডদের মধ্যেও টিচারদের মধ্যে এক্সট্রা রাইটারের বইয়ের ইনফরমেশন পড়ানোর ইয়েটা খুব কম। ওকে, আরেকবার রিপিট, জিগজ্যাগ আর ব্রাউনিয়ান মুভমেন্ট কি সেম? হ্যাঁ, জিগজ্যাগকেই ব্রাউনিয়ান বলি ভাইয়া, জিগজ্যাগেরই আরেকটা নাম হচ্ছে ব্রাউনিয়ান, মানে ব্রাউনিয়ান মুভমেন্টটা হয় জিগজ্যাগ প্যাটার্নে, ক্রস প্যাটার্নে, এই জন্য আরেকবার বলবো। আচ্ছা এইটা, আচ্ছা আরেকবার বলি, সেটা হইতেছে সহজ তো। দেখো, এইটা মনে করো একটা কোষের মধ্যে যা কিছু আছে সব হচ্ছে প্রোটোপ্লাজম, সব জীবিত পদার্থের নাম প্রোটোপ্লাজম। এইটা সবসময় ঘুরে, সবসময় নড়াচড়া করে, এই নড়াচড়াটার নাম হইতেছে সাইক্লোসিস। এর মধ্যে আলাদা আলাদা অঙ্গাণু আছে না, তারা মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এই সে হাবি জাবি হ্যান ত্যান, গলকি বডি, সব কিছু আছে না, ওই জিনিসগুলো আবার মুভমেন্ট করে সবসময়, ওই মুভমেন্টের নাম হইতেছে তোমার ব্রাউনিয়ান মুভমেন্ট। তাহলে টোটাল প্রোটোপ্লাজমের মুভমেন্টের নাম সাইক্লোসিস, আর ভিতরে যে জিনিসগুলো আছে এগুলোর মুভমেন্টের নাম হইতেছে ব্রাউনিয়ান মুভমেন্ট। ডিফারেন্সটা বুঝছো নাকি আবার বলবো? আর বলার দরকার নেই আই থিঙ্ক, আর না বুঝতে পারলে থেকে দেখবা, কী বলে, রেকর্ড থেকে দেখবা। সহজ জিনিস নিয়ে পাচাইতে হবে না তো, বলো তো। আচ্ছা দাঁড়াও, মুছে আমাদের পড়া আসে। দেখো, তাহলে 2 রকম হতে পারে ভাই। এখান থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণগুলো, একমুখী আবর্তন আর বহুমুখী আবর্তনের উদাহরণ পড়বো আমরা। দেখো, একমুখী, আমি এটা মনে রাখা খুব সহজ। একমুখী মনে রাখবা, সহজ বাংলা নাম পাতা ঝাঁচি, আর বহুমুখী এটা বহু চারিদিকে তো খারাপ জিনিস, ট্রাডেস্ক্যানসিয়া। হ্যাঁ, তাহলে খারাপ নামটা, পচা নামটা হইতেছে বহুমুখীর জন্য, আর ভালো নাম বাংলা নাম এটা হইতেছে একমুখীর জন্য। শেষ, ট্রাডেস্ক্যানসিয়া। তাও যদি কারো খুব বেশি থাকে, জানার আগ্রহ থাকে, তাহলে এটা মুখস্থ করবা, বুঝছো? আচ্ছা, তাহলে ট্রাডেস্ক্যানসিয়া মুখস্থ করা যদিও কঠিন, আপাতত মনে রাখবা সহজটা একমুখী, কঠিনটা বহুমুখী। আচ্ছা, প্রোটোপ্লাজমে কী কী থাকে ভাই? আমি আগে বলছিলাম প্রোটোপ্লাজম মানে পুরোটা প্লাজম, কোষের মধ্যে যা কিছু আছে সব কিছুকে একত্রে প্রোটোপ্লাজম বলি। 3টা উপাদান, কোর ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস থাকে। এখন আমরা এই 3টা জিনিসকে আলাদা আলাদাভাবে আবার শিখবো। একেবারে চলে আসো কোর ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এই জিনিসের যে কত নাম আছে রে আল্লাহর দুনিয়াতে, এই প্লাজমা মেমব্রেন যে নামকরণটা করছে, এটা যে বিজ্ঞানীদের পিছনে এমনভাবে আগুন লাগাই দিছে, এখন যেই এটারে দেখে নতুন একটা নাম দিতে ইচ্ছা করে। হ্যাঁ, যেই দেখে নতুন নাম দিতে করে। চিন্তা করো, এটা পড়তে গিয়ে আমার যা মেজাজ গরম হয়েছে। প্রথমে নাম দিছে প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, রাখতিস প্লাজমা মেমব্রেন, না, আরেকজন বলতেছে না এটা প্লাজমা মেমব্রেন না, এটা সেলের চারিদিকে থাকে না, এটা সেল মেমব্রেন। ঠিক আছে, মানলাম সেল মেমব্রেন, এখন কেউ তো মানা করতে পারতেছে না সেল মেমব্রেন। আরেকজন বলে যে এটার নাম কোষ আবরণী, বাংলাতে চলে আসছে, আমি প্লাজমা মেমব্রেন মানি না, আমি সেল মেমব্রেনও মানি না, এর নাম কোষ আবরণী। আচ্ছা, কোষ আবরণী ঠিক আছে। আরেকজন বলতেছে আবরণীকে তো আমরা ঝিল্লিও বলতে পারি, তাহলে এটার নাম কোষ ঝিল্লি। আচ্ছা ঠিক আছে, কোষ ঝিল্লি মানলাম। এরপরে শেষ হয়েছে, আরেকজন বলে কোষ পর্দা। আচ্ছা, তাহলে ঝিল্লি, পর্দা আর আবরণী, 3টার ভিতরে এবার পার্থক্য বল, কোনো পার্থক্য আছে? নাই, তাও আলাদা আলাদা করে নাম দিছে তোমাদেরকে কনফিউজ করার জন্য। এরপরে আসো, শেষ হয়নি এখনও কাহিনী তার। দেখো,
তাকে বলতেছে সাইটোমেমব্রেন। সাইটো মানে সেল, এই দেখো সেলের নাম আবার গ্রিকে নিছে, নিলে সাইটো হয়ে যায়, মেমব্রেনটাকে আবার রেখে দিছে, হয়ে গেছে সাইটোমেমব্রেন। আবার সাইটো মানে তো সেল, এবার সেল তো একটা বায়োলজিক্যাল জিনিস, তাহলে আরেকজন বলতেছে তাহলে আমি বায়োমেমব্রেন বলবো আজকে থেকে, তাহলে বায়োমেমব্রেন। আরেকজন বলছে না প্লাজমা মেমব্রেন। এখন এই মেমব্রেনের আরেকটা সিমিলার ওয়ার্ড দিতেছে লেমা, প্লাজমা লেমা। এখন আরও নাম দিল প্লাজমা লেমা। আরেকজন বললো যে লেমা মানে তো তাহলে পর্দা, তাহলে কি দাঁড়ালো প্লাজমা পর্দা। বুঝছো? তার মানে যেই লাউ সেই কদু সেই কুমড়া, মানে একই অবস্থা সবগুলোর। এটা না হলেও 7টা 8টা নাম আছে, বুঝছো? সবগুলো নাম একবার করে দেখবা। আর পরীক্ষাতে তোমার স্যার যদি খুব বেশি খারাপ হয় তাহলে উল্টাপাল্টা নাম দিয়ে তোমার বিভ্রান্ত করার চেষ্টা করবে, বুঝছো? এই নামগুলো খারাপ হওয়ার কারণ আছে। কারণ কি বলো তো? এই নাম আবিষ্কার করছে কাল নাগিনী। দেখো 4 নম্বর পয়েন্টে লেখা আছে কাল নাগিনী। নাগিনী লেখা তো নাকি না নাগেলি লেখা, তুমি নাগিনী মনে রাখবা। এই কাল নাগিনী আবিষ্কার করার কারণে এই জিনিসের এই অবস্থা হয়েছে। কাল নাগিনী আবিষ্কার করছে প্লাজমা মেমব্রেন, বুঝছো? এই জন্য এই জিনিসের এই করুণ পরিণতি। আর ক্র্যামার তো আশেপাশে, ক্র্যামারের নাম এমনি মনে থাকবে, তাহলে কাল নাগিনী আবিষ্কার করছে। আই থিঙ্ক এরপরে আর ভুল হবে না। আচ্ছা, এখন দেখো কাল নাগিনী আবিষ্কার কী করছে? প্লাজমা মেমব্রেন। এখন প্লাজমা লেমা আবার নাম আরেকজন দেয়, এটার নাম ভুলে দেওয়াটা খুব সহজ ছিল যদি কিনা এর নামটা এর সাথে না মিলতো। দেখো প্লা দিয়ে ফ্লাওয়ার মনে রাখবা, পিএল দেখো কি সুন্দর করে মিলাই দিছে, তোমার মনে রাখার জন্য সুন্দর করে মিলাই দিয়ে রাখছে। প্লাজমা লেমা নামকরণ করে ফ্লাওয়ার, ফ্লাওয়ার প্লাজমা লেমা, ফ্লাওয়ার প্লাজমা লেমা, ফ্লাওয়ার প্লাজমা লেমা, ঠিক আছে ভাই? এখন এই ফ্লাওয়ারের সাথে আরেকটা নাম গোলা যাবে তোমার, সেটা হইতেছে পারকিনজে। পারকিনজে বলছি কিন্তু প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম পারকিনজে, পারকিনজে প্রোটোপ্লাজম। তোমাদের ছড়ার মতন করে শেখাবো। বলো পারকিনজে প্রোটোপ্লাজম, পারকিনজে প্রোটোপ্লাজম। বলবা হচ্ছে ফ্লাওয়ার প্লাজমা লেমা, ফ্লাওয়ার প্লাজমা লেমা, ফ্লাওয়ার প্লাজমা লেমা। আর কাল নাগিনী হইতেছে প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? আচ্ছা, সহজ সহজ, মানে কয়েকবার পড়লে হয়ে যাবে, মুখস্থ করতে হবে রে ভাই, কিছু করার না। আমি আমার কাজ হইতেছে যতটা পারা যায় সহজ করে দেওয়া, বাকিটা তো তোমারই করতে হবে। দেখো অনেকে একে বায়োমেমব্রেন বলতে চান, আমি বলতে চাই না, শেষ, আমি কেটে দিব। অনেকে বায়োমেমব্রেন বলতে চান, জেনে রাখো, আমি বলতে চাই না, থাক, আমার লাগবে না। আমি যতদূর আমি মুখস্থ বলবো, এমনি মুখস্থ হইতেছে না ভাইয়া 2-3টা নাম, তারপরে আবার অনেকেই বলতে চান, আবার সামনে দেখাচ্ছে নতুন এডিশনে বললেন যে আবার অনেকে বলতে চান অমুক আরেকটা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো 3 নম্বর লাইনে পড়বো যে এই যে কোরঝিল্লি আছে, কোরঝিল্লির স্থানে স্থানে ভাঁজ দেখা যায়। এই ভাঁজের নাম হচ্ছে মাইক্রোভিলাস, মাইক্রোভিলাস বা মাইক্রোভিলাই। এখানে একটু কাহিনী আছে, আমি একটু তোমাদেরকে বুঝাই। এই ভাঁজটা আবার ভিতরের দিকে হইতে পারে, বাইরের দিকে হইতে পারে। লাইক আমি যদি একটু ছবিটার দিকে দেখাই, আচ্ছা তোমাদের কোষের ভালো একটা ছবি নাই, দাঁড়াও, তোমাদের বইটাতে ছবিটা মানে একটা কোষের পরিপূর্ণ ছবিটা নেই, আমি একটু ইন্টারনেট থেকে ছবিটা দেখাই। সারফেস মডিফিকেশন অফ সেল মেমব্রেন যদি আমরা দেখি, সারফেস modification of cell পিনোসাইটিক, হ্যাঁ পিনোসাইটিক ফুসকা, ওই দিকে তো আমরা যাবো। এখানেও একটু কাহিনী আছে, আমি বলতেছি। দেখো সারফেস মডিফিকেশান, এখানে তো আমাদের হিস্টোলজির ছবি দিয়ে দিছে, হাই লেভেলের ছবি, এত হাই লেভেল বুঝাইতে গেলে এখন পারবা না, বেশি মাইক্রোস্কোপিক ছবি রে। একবারে প্রথম ছবিটা ভালো ছিল না, বেশি মাইক্রোস্কোপিক লেভেলে চলে গেছে। আচ্ছা, আমি শুধুমাত্র একটা অ্যানিমেল সেল দেখাই তাহলে। ঠিক আছে, শেষ করি। আচ্ছা, অ্যানিমেল সেলের ভালো ছবি কোথায়? এই যে এই ছবিটা সুন্দর আছে, দেখো এটা একটা অ্যানিমেল সেল, একটা প্রাণীকোষ। এই প্রাণীকোষের উপরের দিকে, একবারে উপরের দিকে যদি আমরা একটু তাকাই, আবার চলে গেল কেন? এই যে এই কোষটার একবারে উপরের দিকে তুমি যদি একটু তাকাও, তাহলে দেখবা উপরের দিকে কি দেখা যায়? মাইক্রোভিলাই দেখা যায়। মাইক্রোভিলাই জিনিসটা কি আগে সেটা আমরা একটু বুঝি। উপরের দিকে যেই হচ্ছে তোমার চুলের মতন দেখা যাচ্ছে, আঙুলের মতন, দেখো ছোটো 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 আঙুলের মতন দেখা যাচ্ছে, এই জিনিসগুলোকে আমরা মাইক্রোভিলাই বলতেছি। এই ভাঁজটা কিন্তু কোষের বাহিরের দিকে। ভাঁজ আবার আরেক রকম হইতে পারে, সেটা হচ্ছে কোষের ভিতরের দিকে। লাইক দেখো আমি একটু ছবি দেখাই, সেটা হচ্ছে এটা মনে করো একটা কোষের চারিদিকের পর্দা। এই পর্দাটা কখনো এরকম ভিতরের দিকে ভাঁজ হতে পারে, কখনো এরকম উপরের দিকে ভাঁজ হতে পারে। ভিতরে ভাঁজ হলে আবার সেটার নাম আরেক রকম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভিতরের দিকে ভাঁজ হয়, উপরের দিকে ভাঁজ হয়। উপরের দিকে ভাঁজ হলে সেটার নাম হচ্ছে মাইক্রোভিলাই। ভিলাই মানে আঙুল, ভিলি বা মাইক্রোভিলাই। আর নিচের দিকে যদি ভাঁজ হয় সেটার আবার নাম 2 রকম হয়। একটা হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল,
ভেসিকল, আরেকটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল। দুইটার কাজ আবার দুই রকম, আমরা সামনের দিকে পড়বো। তাহলে ভাঁজ, কোষ মেমব্রেন বা সেল মেমব্রেনের চারিদিকে ভাঁজ থাকতে পারে, যে ভাঁজটা উপরের দিকেও যায় নিচের দিকেও যায়। ওরা কিন্তু উপরের দিকের ভাঁজের কথা বলছে, স্থানে স্থানে এটা ভাঁজ হতে পারে, যে ভাঁজটার নাম হচ্ছে মাইক্রোফিলাই। আমরা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের আগ পর্যন্ত পড়বো, তার আগ পর্যন্ত অল্প একটু জিনিস আছে, আর 5 মিনিট লাগবে আমাদের এখান থেকে। দেখো তাহলে এই দেখো ওরা এই কথাটা বলছে যে এই ভাঁজটা ভিতরের দিকে হতে পারে, সেটার নাম হচ্ছে পিনোসাইটিক ফোস্কা। কথাটা 100% সঠিক না। পিনোসাইটিক ফোস্কা তখনই হবে যখন এটা তরল কোনো পদার্থ খাবে, কিন্তু এই নামটা হতে পারে ফ্যাগোসাইটিক ভেসিকল, বা ফোস্কা মানে ভ্যাসিকল আর কি। তাহলে এটার নাম দুই রকম হতে পারে, হয় পিনোসাইটিক অথবা ফ্যাগোসাইটিক, অথবা ফ্যাগোসাইটিক সাইটিক ভেসিকল। ঠিক আছে, এখন আমরা সামনের দিকে দেখব এই কোষ ঝিল্লি যে আবার কেমন। দেখো যে এটা নাম নিয়ে এত কনফিউশন, তার মানে তার গঠন নিয়ে কত কনফিউশন আছে। বিজ্ঞানীরা কোষ ঝিল্লি নিয়ে নানা রকম কনফিউশনে ছিলেন। প্রথমে একজন বিজ্ঞানী ছিলেন ড্যানিয়েল ডেভসন, এগুলোর নাম মনে রাখার দরকার নেই। তিনি সর্বপ্রথম বলছেন স্যান্ডউইচের মতন থাকে। আসলে এই ভদ্রলোকে আর কি বলতে পারবে, তখন আসলে খাবারের মধ্যে স্যান্ডউইচ খুব বেশি অ্যাভেলেবেল দেখে তার একদিন খাবার টেবিলে মনে হলো কোষ ঝিল্লি মনে হয় এরকম স্যান্ডউইচের মতন, দুই দিকে দুইটা পাউরুটি, মাঝখানে একটা হচ্ছে কিছু কিছু থাকে। তাই এই যে বলছেন, সুন্দর করে একটা মডেল আঁকায় নিয়ে চলে গেল হচ্ছে নাচতে নাচতে ইয়েতে, সেই র্যাবে গিয়ে বললে দেখো কোষ ঝিল্লি কিন্তু এরকম স্যান্ডউইচের মতন। এখন ওই যে কেউ তো এখন আবিষ্কার করতে পারেনি, এখন যে যা বলবে সেটাই সঠিক, ব্যাপারটা হয়ে গেছে এরকম। ওই যে পড়নি তোমরা, কেমিস্ট্রিতে পড়নি, প্রথমে বলতেছে পরমাণু তরমুজের মতন। চিন্তা করা যায়, মানে ও তরমুজ খাইতেছিল, ওর মনে হয়েছে আচ্ছা ঠিক আছে এক কাজ করি, গিয়ে বলে দেয় পরমাণু তরমুজের মতন। তাহলে পরের দিন যে আপেল খাবে ও গিয়ে বলবে আপেলের মতন। এখন ওই যে বোকার স্বর্গে, মানে কেউ তো জানে না আসলে কী জিনিস। তুমি যদি বলো যে না পরমাণু আমি নিজেই, আমি একটা পরমাণু, আমার মতন পরমাণু, হ্যাঁ এই হচ্ছে অবস্থা। এখন ও গিয়ে বলছে স্যান্ডউইচের মতন পরমাণু। এখন পরে আবার চেঞ্জ হয়েছে, পরে আরেকজন বলছে যে না স্যান্ডউইচ না, এই যে বেনসন অ্যান্ড লেনার্ড সিঙ্গার এই সেই হাবিজাবি, ওদেরও একটা মডেল ছিল। তারপরে হচ্ছে রবার্টসন, এটা একটু লাগে। রবার্টসন বলছেন ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। এর হাইপোথিসিসটা আরেকটা অদ্ভুত, আমরা সামনে শিখবো এটা। বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টেরটা, সিঙ্গার অ্যান্ড নিকলসনের হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা খুব ইম্পর্টেন্ট, এটাই লাস্টের প্রতিষ্ঠিত মডেল। 1972 সালে দিচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধের 1 বছর পরে, এটা মনে রাখা সহজ। ঠিক আছে, 1972 সালে সিঙ্গার অ্যান্ড নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। ভাইয়া শেষ হয়নি, আমাদের এই বইয়ের মধ্যে 4টা মডেলের কথা আছে। প্রথমে হচ্ছে ড্যানিয়েল অ্যান্ড ডেভসনের স্যান্ডউইচ মডেল, তারপর হচ্ছে বেনসনস মডেল, লেনার্ডস অ্যান্ড সিঙ্গার্সের মডেল, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, আর হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। 5টা আছে, এই 5টার বাইরে আরও 2টা শিখতে হবে। একটা হচ্ছে প্রোটিন ক্রিস্টাল মডেল, আর একটা হচ্ছে মাইসেলার মডেল। প্রোটিন ক্রিস্টাল মডেল আর হচ্ছে মাইসেলার মডেল, নাম শিখে রাখো, এই দুইটা মডেলের অস্তিত্ব আছে। টোটাল 7টা মডেল সম্পর্কে বিজ্ঞানীরা কথাবার্তা বলছেন। 7টার মধ্যে একবার লাস্টেরটা গিয়ে প্রাধান্য পাইছে, ওই যে অ্যাটমিক মডেলের মতন। প্রথমে প্রোটিন পাম্প মডেল, তারপরে রাদারফোর্ড, তারপরে বোর, তারপরে অ্যাটমিক, তারপরে এখন গিয়ে কী বলে বিজ্ঞানীরা জানো, যে সবগুলো মডেল ভুল। হ্যাঁ, তো ভুল তাইলে কি ওই কোনোটাই সঠিক না, কোনোটাই সঠিক না, তার মানে আপনারা ব্যর্থ বলছেন না, ব্যর্থ না, আমরা যা যা বলছি ওরকম হতে পারে, কিন্তু কোনোটাই সঠিক না। হ্যাঁ, সবগুলোই ভুল, সবগুলোই সঠিক, এরকম একটা অবস্থা। বাট এখানে এরকমটা না, বায়োলজি এই কাজ করে না, বায়োলজি তোমার সাথে এত গেম খেলবে না, সারা শেষে গিয়ে বলছে যে না ফ্লুইড মোজাইক মডেল এটা মোটামুটি সঠিক। ঠিক আছে, আচ্ছা ইউনিট মেমব্রেন হাইপোথিসিস জিনিসটাকে আমি একটু বলে দিই। রবার্টসন একজন বিজ্ঞানী ছিলেন, যার নাম হচ্ছে রবার্টসন। এই রবার্টিস না কিন্তু রবার্টসন, আর একটা রবার্টিস পড়ে আসছি গত ক্লাসে। রবার্টসন বলতেছেন যে পৃথিবীতে দেখো তার মতে যত বায়োলজিক্যাল মেমব্রেন আছে, অর্থাৎ তোমার শরীরের মধ্যে যত মেমব্রেন আছে, সেটা হোক কোষের মেমব্রেন, সেটা হোক মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, সেটা হোক নিউক্লিয়াসের মেমব্রেন, সেটা হোক গলগি বডির মেমব্রেন, সকল মেমব্রেন একই রকম দেখতে, যেটা ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এই ফসফোলিপিড বাইলেয়ার কথাটাকে দাগাও, যেখানে স্থানে স্থানে প্রোটিন থাকে। তাহলে রবার্টসনের মতে সকল বায়োলজিক্যাল মেমব্রেন একই রকম, যেখানে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, প্রোটিন থাকে, এবং এই জিনিসটার নামই ওরা বলতেছে হচ্ছে ইউনিট মেমব্রেন। ইউনিট মানে কি একক, আর মেমব্রেন মানে পর্দা। তার মানে রবার্টসনের মতে সব বায়োলজিতে যত মেমব্রেন আছে সব একই রকম দেখতে। কীভাবে তৈরি হয়েছে? ফসফোলিপিড বাইলেয়ার আর প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এগুলো কথাবার্তা আমরা ফ্লুইড মোজাইক মডেল পড়ার সময় আরও বিস্তারিত জানবো। ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে ইনশাল্লাহ সব কিছু আলোচনা হবে। তার আগে আমরা একটু দেখে আসি এর বাইরে আমাদের কোনো এক্সট্রা ইনফরমেশন এখান থেকে পড়া লাগবে কিনা, অথবা হচ্ছে তোমার এখান থেকে কেমন কেমন মেডিকেলে বা তোমার হচ্ছে বিভিন্ন জায়গাতে প্রশ্ন আসছে। আমরা গতদিনের যে ছক পড়ছিলাম, সেই ছকের মধ্যে সবই মোটামুটি আমাদের হয়ে গেছিলো। ছকের ভিতরে আমি খুব বেশি অ্যাড করি নাই, এর বাইরে 2টা ইনফরমেশন অ্যাড করতে পারো। সেটা হচ্ছে একটু আগের কয়েকটা পৃষ্ঠায় চলে আসো। সেটা হচ্ছে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক একটা শখ করছিলাম গত ক্লাসে। ওখানে 2টা পয়েন্ট লিখে রাখবা, যদি কারো সময় স্বল্পতা থাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। 2টা পয়েন্ট, একটা হচ্ছে লিখবা পুষ্টি প্রক্রিয়াটা, আরেকটা লিখবা হচ্ছে সাইজেরটা আকার। তাহলে আদিকোষরা পুষ্টি শোষণ করে শোষণ প্রক্রিয়াতে, আর প্রকৃত কোষ যারা এরা শোষণ, আত্তীকরণ এবং সালোকসংশ্লেষণ করতে পারে। আর আকারের ক্ষেত্রে আদিকোষগুলো ছোট হয়, প্রকৃত কোষগুলো বড় হয়। এই 2টা পয়েন্ট ছোট্ট করে নিচের দিকে লিখে রাখো। হ্যাঁ, এটা ওই যে এই ছকটাতে আদিকোষ আর প্রকৃত কোষের ছকে একবারে প্রথমে চলে আসো, কোষ ঝিল্লির আগের 6 নম্বর পৃষ্ঠায় তোমাদের বইয়ের আদিকোষ আর প্রকৃত কোষের ওই ছকের এই জায়গাটাতে 2টা পয়েন্ট অ্যাড করো। এখন যে 10 মিনিট বাকি সময় আছে, 10 মিনিট আমি এক্সট্রা পয়েন্টগুলো জাস্ট অ্যাড করে দিব। এই 10 মিনিট একটু থাকার চেষ্টা করো, একটু দ্রুত হাত চালাবা।
ঠিক আছে, আকারের সাইজ কথাটা লিখো, পুষ্টি প্রক্রিয়াটা লিখো, যাদের হাত দ্রুত চলতেছে না স্ক্রিনশট নিয়ে রাখো অন্তত। আচ্ছা রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা সঞ্চিত খাবার অলরেডি আমরা পড়ে আসছি, ম্যাক্সওয়েল আন্ডারস্ট্যান্ডকা এটা পড়ে আসছি, গতদিনে মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন আমি সলভ করে দিছি, এই ছকটা পড়াই ফেলছিলাম। 60% পানির কথা বলছি, কাইটিনের কথা বলছি, কাইটিন কেরাটিন এগুলো বলে ফেলছি, অনুপস্থিত থাকে কোথায় সেটাও বলে দিচ্ছি, কোথায় শুরু হয় টেলোফেজ দশায়, সবগুলো কথা আমি উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা সুবেরিন আর ওয়াক্স, আচ্ছা সুবেরিন আর ওয়াক্স কিন্তু এগুলো দরকার নেই, এগুলো আজিবুর স্যারের বইয়ের তথ্য, খুব বেশি আমরা পড়বো না। খেজুরের কথা বলছি, ভূমিকার কথা বলছি, আমি দেখতেছি জাস্ট একটু ক্রস চেক করে তো তোমাদের কোনোটা বাকি পড়ে গেছে কিনা, আমি নিজেও প্রিপারেশান নিয়ে তারপরে ক্লাসে আসি মোটামুটি দেখাই দেওয়ার জন্য সব কিছু। আচ্ছা এগুলো সব আমার মোটামুটি বলা হয়ে গেছে। ওকে, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এটা আমরা পড়বো না, 5 লাখ সেলুলোজনের কথা আমি বলে ফেলছি। প্রোটোপ্লাজম কে নামকরণ করেন, পানির পরিমাণটা নিয়ে একটু সমস্যা ছিল, জিগজ্যাগের কথা আমি বলে ফেলছি এখান থেকে। ওকে, এখান থেকে একটা জিনিস আমরা একটু পড়বো, সেটা হচ্ছে একটু চলে আসো তো প্রোটোপ্লাজমের দিকে একটু চলে আসো বাচ্চারা। প্রোটোপ্লাজম যেখানে হেডলাইনটা আছে প্রোটোপ্লাজম, ওই হেডলাইনটাতে যাও। প্রোটোপ্লাজম সম্পর্কে বিজ্ঞানীদের 4টা মতবাদ আছে, আজিবুর স্যারের একটা বইয়ের তথ্য আসতে পারে পরীক্ষাতে। প্রোটোপ্লাজম যে টপিকটা আছে প্রোটোপ্লাস্টের পরে আর কি, প্রোটোপ্লাস্ট যেখানে লেখা ওর পাশে লিখে রাখতে পারো। প্রোটোপ্লাজম কেমন হইতে পারে, প্রোটোপ্লাজমের ভিতরে পদার্থগুলো কিভাবে থাকতে পারে সেটা সম্পর্কে 4টা বিজ্ঞানী 4টা মতবাদ। একটা হচ্ছে রেটিকুলার মতবাদ, এরপর একটা হচ্ছে গ্র্যানিউলার মতবাদ, একটা হচ্ছে অ্যালভিওলার মতবাদ, আর একটা হচ্ছে কোলয়েড মতবাদ। এই 4টা বিজ্ঞানী 4টা মতবাদ আছে, আমাদের বইয়ের ইনফরমেশন না যদিও, কিন্তু আমরা একটু লিখে রাখবো, একটা স্টিকি নোট হলে ভালো হয় যদি জায়গা কম থাকে। 4টা মতবাদের কথা একটু লিখে রাখো, এই 4 রকম প্রোটোপ্লাজম হতে পারে, আর বাকি কথাগুলো আমি তোমাদের অলরেডি অ্যাড করে দিছি। ব্রাউনিয়ান মুভমেন্টের কথা বলছি, জিগজ্যাগ নৃত্যের কথা বলছি, টার্ডেসক্যান্সিয়াস, সাইক্লোসিস এগুলো সব বলে ফেলছি, একমুখী দ্বিমুখী সব কিছু, ঠিক আছে। এই কথাটা বাকি ছিল, এটা একটু লিখে রাখবা। সেটা হচ্ছে মতবাদ আছে 4 রকম, রেটিকুলার মতবাদ, গ্র্যানিউলার মতবাদ, অ্যালভিওলার মতবাদ, কোলয়েড মতবাদ, ঠিক আছে। আচ্ছা এরপরে প্লাজমা মেমব্রেন সম্পর্কে আমরা বলে ফেলছি, ফ্লাওয়ারের নামকরণ করা, এগুলো এই যে অপর নামগুলো অলরেডি সব কিছু কিন্তু আমি বই লিখে দিছি, যারা বই থেকে লিখে নিতে পারো নেই রেকর্ড ক্লাস থেকে দেখে নিবা, লিখে নিচ্ছি সব কিছু। আচ্ছা এগুলো প্রোটিনের পরিমাণ অলরেডি আমি বলে ফেলছি, কাজগুলো আমরা সামনের দিকে পড়বো, এখন আসেনি সেটা, মাইক্রোভেলাইট এগুলো দরকার নেই। আচ্ছা টাইট জাংশন হিউম্যান মডেল এগুলো আসেনি আলোচনার ক্ষেত্রে ফ্লুইড মোজাইক মডেল অনুসারে। আচ্ছা আমাদের এখান থেকে 2টা প্রশ্ন আসছিল মেডিকেল অ্যাডমিশন টেস্টে, সেটা হচ্ছে সামনের টপিক থেকে অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেল থেকে। আমরা যতটুকু পড়ছি তার মধ্যে এ পর্যন্ত নর্মালি ওই যে একটা জায়গা দেখাইছিলাম সেলুলোজ থাকে যে কোষের প্রধান উপাদানের মধ্যে, কোষ প্রাচীরের, ওই জায়গাটা থেকে একটা পয়েন্ট আসছিল, এটা দেখো গতদিন সলভ করা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। যেমন গতদিন আমরা সলভ করছিলাম তার মধ্যে লাস্টের যে পয়েন্টগুলো ছিল সেটা দেখো, লাস্টের 5 নাম্বার এমসিকিউটা ছিল কি, 5 নাম্বার এমসিকিউতে ছিল নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত। ভাই দেখো উদ্ভিদ কোষে সেলুলোজ থাকে, আমরা মাত্রই পড়ে আসলাম, ফসফোলিপিড থাকে, ক্লোরোফিলও থাকে না কোনটা, কাইটিন কোথায় থাকে বলো তো, কে বলবা কাইটিন কোথায় থাকে, আমরা মাত্রই পড়লাম, কাইটিন কাদের কোষ প্রাচীরের উপাদান, ছত্রাকের ক্ষেত্রে কাইটিন থাকে, তাই না, তাহলে তুমি উদ্ভিদের ক্ষেত্রে এটা পাবা না। তাহলে নিচের কোন জীবে আদিকোষ থাকে, এটা অলরেডি গতদিনের সলভ করা কোয়েশ্চেনের মধ্যে চলে আসে। তাহলে আজকের পড়া একেবারেই কম ছিল, যেহেতু একটু কঠিন পড়া এই জন্য আমি আজকে আস্তে আগাইছি, ঠিক আছে, আজকে আগানো হয়েছে। এরপরে তোমাদের কাজ হবে এখান থেকে উদ্ভিদ বিজ্ঞানের এমসিকিউগুলো সলভ করা। এই এমসিকিউ এর শিটটা জিকে এবং ইংলিশের শিটগুলো আমি হচ্ছে আজকেই পেড গ্রুপে আপলোড করবো, হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে এগুলো সব পেয়ে যাবা। এমসিকিউ এর সলভটা মানে এই শিটটা সলভ করলে তোমার প্র্যাকটিস হবে। মনে রাখবা বায়োলজিতে হোক বা কেমিস্ট্রি হোক বা ফিজিক্স হোক, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি তোমাদের রেকমেন্ড করবো এই বইটার যে এমসিকিউ আছে চ্যাপ্টার বাই চ্যাপ্টার তুমি কপি করে ফেলো, ঠিক আছে। এটা ফ্রেশ পিডিএফটা আমি দিয়ে দিব তোমাকে। যেমন এখান থেকে ধরো, এটা কিন্তু বেশি না, ধরো আমি এখন কোষ এবং কোষের গঠন অধ্যায়টা পড়াইতেছি, তো তোমার এখান থেকে কত পেজ মতো ফটোকপি করতে হবে, দেখো মাত্র 3 থেকে শুরু করছি, আর এখানে কত পেজে শেষ হয়েছে, ধরো 10 পেজে শেষ হয়েছে, মাত্র 7 পেজ, 14 টাকা বা 15 টাকা হাইস্ট খরচ হবে। 15 টাকাতে তুমি 180টা এমসিকিউ সলভ করতে পারতেছো। অথবা যদি মনে হয় যে না ভাই 15 টাকা খরচ করবো না, তাহলে বইয়ের মধ্যে পড়ো, তুমি ফোনের মধ্যে পড়ো, কিন্তু ফোনে পড়লে অনেক সময় থাকে না, মনোযোগটা থাকে না। এই জন্য আমি রেকমেন্ড করবো এটা 15 টাকা দিয়ে এই জিনিসটা একটু ফটোকপি করে আনবা। আর জিকে এবং ইংলিশের শিটটা যতটুকু পড়াইতেছি প্রতি সপ্তাহে আলাদা করে ছোটো করে করলে খুব বেশি মনে হবে না টাকা, ঠিক আছে। তো দেখা যাবে যে তোমার পার মান্থলি হয়তো 100 টাকার মধ্যে ফটোকপি খরচ চলে আসতেছে সব মিলিয়ে, টুকটাক সব মিলিয়ে। এখন আমি অল্প একটু 5 মিনিট জাস্ট ইংলিশটা অল্প একটু বলবো, একেবারে সামান্য কয়েকটা লাইন। আইডেন্টিফিকেশন অফ দ্য পার্টস অফ স্পিচ, তোমরা এগুলো অলরেডি জেনে আসছো, আমাদের কী পার্টস অফ স্পিচ আছে। আচ্ছা পার্টস অফ স্পিচের আগে কি আমাদের কোনো টপিক আছে না, এগুলো মেডিকেল কোয়েশ্চেন। একবারে প্রথম হচ্ছে নাউন কি জিনিস, যে কোনো কিছুর নাম, হিউম্যান হোক, অবজেক্ট হোক, প্লেস হোক অথবা অ্যাকশন হোক, যে কোনো কিছুর নাম হলে সেটাকে আমরা নাউন বলতে পারি। নাউন কোথায় বসতে পারে ভাইয়া, নাউন কোথায় বসে, প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি কোন সাবজেক্ট কত পেজ পর্যন্ত পড়াবেন
আচ্ছা হ্যাঁ গ্রুপে বলে দিব শিওর। নেক্সট কালকের পরীক্ষাতে কোন কোন সাবজেক্ট কতটুকু থাকবে আমি বলে দিব অল্প একটু করে, ঠিক আছে। এখন আমি কিন্তু ইংলিশ পড়াই দিব, রেগুলারই ইংলিশ পড়ানো থাকবে। তো ইংলিশ অ্যাডমিশন ইংলিশ নিয়ে অন্তত তোমাদের কোনো টেনশন থাকবে না, এই জায়গাটা থেকে অন্তত তোমরা কিন্তু সেফ যে একাডেমিক ইংলিশটা তোমার টিচারের কাছে পড়তেছো, অ্যাডমিশন ইংলিশ আর জিকেটা এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে পার্টস অফ ইয়ের ক্ষেত্রে পজিশন অফ দ্য নাউন, নাউন কোথায় থাকতে পারে, একবারে প্রথমে থাকতে পারে। দেখো সেন্টেন্সেস অবজেক্ট হিসেবে নাউন থাকতে পারে, সাবজেক্ট হিসেবে থাকে, অবজেক্ট অথবা সাবজেক্ট। দেখো বলছে অর্থাৎ বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই নাউন হতে হবে, সাবজেক্ট এবং অবজেক্ট নাউন হতে হবে। সেক্ষেত্রে হতে পারে, দেখো যে দুইটা উদাহরণ দেওয়া আছে, কমিউনিজম ইজ দ্য কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ। তো সেই ক্ষেত্রে কমিউনিজম এটা যেহেতু এই সাবজেক্ট মানে এই সেন্টেন্সের সাবজেক্ট, সেই হিসাবে সে হচ্ছে কি একটা নাউন। অথবা পরেরটাতে দেখো অবজেক্ট হিসেবেও নাউন বসতেছে, তাহলে সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। সেন্টেন্সের জেরান্ট ইনফিনিটিভ পার্টিসিপল এগুলোর অবজেক্ট হিসেবেও নাউন বসতে পারে, জেরান্ট ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল। লাইক দেখো প্রথমে হচ্ছে ডেভেলপিং, আমি ডেভেলপিং ইউজ করতেছি তাই না, তো সেক্ষেত্রে এই জেরান্টের ক্ষেত্রে তোমার অবজেক্ট হিসেবে কি যে ডেভেলপিং স্ট্র্যাটেজিটা সেক্ষেত্রে তোমার নাউন বসলো। তারপরে টু মিন সিম্বল, সেক্ষেত্রে যে বললাম যে জেরান ইনফিনিটি আর পার্টিসিপল এই তিনটা পার্টের ক্ষেত্রে তুমি অবজেক্ট হিসেবে বসাতে পারো। রুল নাম্বার 3 প্রিপোজিশনের পরে একটা মাত্র যদি ওয়ার্ড থাকে, দেখবা যে কোনো প্রিপোজিশনের পরে ওয়ার্ড যদি থাকে একটা, লাইক দেখো ইন, এখানে ইন একটা প্রিপোজিশন, লাস্টে একটা ওয়ার্ড আছে, অবশ্যই সেটা হবে নাউন। তারপরে হচ্ছে যেমন ধরো হচ্ছে অফ ক্রুয়েলটি, দেখো ক্রুয়েলটির তুমি বলতে পারো ভাই একটা ওয়ার্ড নাই তো, এরপরে তো অনেকগুলো ওয়ার্ড আছে, বাট অনেকগুলো ওয়ার্ড সূচনার আগে আরেকটা প্রিপোজিশন আছে না, প্রিপোজিশন কিন্তু সেন্টেন্সকে ভাগ করে দেয়। তাহলে সেক্ষেত্রে আমরা অফের পরে যে ওয়ার্ডটা পাবো সেটা হইতেছে কি একটা নাউন। তাহলে প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে নাউন। এছাড়া আর্টিকেলের পরেও যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন হবে। তাহলে প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড নাউন, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড সেও হবে নাউন। সেন্টেন্সের অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে নাউন থাকে, জেরান ইনফিনিটিভ পার্টিসিপলে অবজেক্ট হিসেবে কী থাকে, নাউন থাকে। আচ্ছা অ্যাডভার্বের পরে তাহলে আমরা পড়লাম প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন, অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটাও নাউন। তাহলে কাদের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল। প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ আর আর্টিকেল এই তিনটা জিনিসের পরে একটা মাত্র ওয়ার্ড একটা পাচ্ছ, তাহলে দেখো অ্যাডজেক্টিভ, ব্যাড একটা অ্যাডজেক্টিভ একটা মাত্র ওয়ার্ড সে হচ্ছে নাউন। তারপর ফর হিজ অ্যাফিলিয়েশন, তো সেক্ষেত্রে একটা মাত্র ওয়ার্ড নাউন, ঠিক আছে। এরপরে আসতেছি দি ডট অফ, এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে অবশ্যই সেটা নাউন হবে, এই স্ট্রাকচার যে ফলো করবে, প্রথমে দি শেষে অফ যদি থাকে। দ্য বিউটি অফ মার্লিন, তাহলে বিউটি অফ মার্লিন যদি হয় তাহলে সেক্ষেত্রে বিউটি ওয়ার্ডটা কি নাউন। দ্য কাইন্ডনেস অফ মহসিন এটা হচ্ছে নাউন। আচ্ছা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে যদি হয় সেক্ষেত্রে নাউন বসে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে দেখি আমরা যেটা কনজাংশনের মাঝখানে একটা মাত্র ওয়ার্ড লাস্টে, আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং, তাহলে মর্নিং এক্ষেত্রে নাউন। আচ্ছা তাহলে 8 নাম্বারটা হচ্ছে কি পসেসিভের পরে সাধারণত নাউন বসে, যে কোনো পসেসিভ, যেমন মাই একটা পসেসিভ ওয়ার্ড না, দিস ইজ মাই পেন হি ফুলফিল মাই নিডস, তাহলে মাই হচ্ছে একটা পসেসিভ, এই পসেসিভের পরে অলওয়েজ কী বসবে, নাউন বসবে। আর্টিকেল, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশনের মাঝখানে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে, যেমন হচ্ছে দ্য প্লট ওয়াজ রাউন্ড এবং দিস ইজ দ্য গো অফ লাইফ, দিস ইজ দ্য গো অফ লাইফ, গো মনে হতে পারে ভাই ভার্ব, বাট দেখো এখানে একটা মাত্র ওয়ার্ড বসছে কিসের মাঝখানে, দেখো সামনে প্রথমে একটা আর্টিকেল আছে এরপর একটা প্রিপোজিশন আছে, তাহলে আর্টিকেল প্রিপোজিশন দুইটার মাঝখানে একটা মাত্র ওয়ার্ড গো, তাহলে গো ওয়ার্ডটা সেক্ষেত্রে নাউন হবে। তাহলে মাত্র 9টা রুলস আমরা শিখলাম, আগামী দিনের জন্য এই 9টা রুলস আমাদের জন্য পড়া থাকবে, জাস্ট এতটুকু। 9টা রুলস পড়তে কত সময় লাগবে, আমি 5 মিনিটের কথা বলছিলাম 4 মিনিটে শেষ করে দিয়েছি, 56 শুরু করছি দেখো 10টা বাজে, ঠিক আছে 4 মিনিটের সময় লাগলো না পড়াতে, তোমাদের পড়তেও 5 মিনিটের বেশি সময় লাগবে না। এই 5 মিনিটের পড়াটা ফেলে রাখতে রাখতে একটা সময় ব্যাপক আকার ধারণ করবে, ঠিক আছে। হ্যাঁ কিছু এই বইয়ের পিডিএফ কোথায়? হ্যাঁ দিয়ে দিব, আজকে এই যে ক্লাস শেষ করে আমি দিয়ে দিতেছি গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে এই বইয়ের পিডিএফ, জিকের পিডিএফ, এমসিকিউ সলভের পিডিএফ সব কিছু আজকের ক্লাসে দিয়ে দিব, পেইড গ্রুপে, হ্যাঁ ফ্রি গ্রুপে আর পাবা না, পেইড গ্রুপে এখন থেকে সব কিছু, ঠিক আছে। তো ফ্রিতে যারা ছিল আজকের জন্য তোমাদের জন্য শুভকামনা, আজকের মতন আমাদের ক্লাস এখানে মনে হয় শেষ হবে, 10টা বেজে গেছে অলরেডি। তো নেক্সট ইনশাআল্লাহ আমার সাথে কন্টিনিউ করতে চাইলে যোগাযোগ করতে হবে, পেইড ব্যাচে অ্যাড হয়ে যেতে হবে ভাইয়া। আর আই থিঙ্ক মিস করবা না, নাইন্দার মতন জায়গাতে থেকে এতগুলো ফ্যাসিলিটি একসাথে মেনটেন করে তুমি বাসায় বসে ঢাকা মেডিকেল একটা ভাইয়ের কাছ থেকে টোটাল 2টা বছর সেবা পাবা, এরপরে দেখবা অ্যাডমিশন টাইমে গিয়ে খুব স্মুথলি তোমার জার্নিটা পাস হয়ে যাবে, এবং তারপরে তো দেখা হবে ইনশাল্লাহ ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে, তাই না, হোয়াইট অ্যাপ্রন পরে, তখন ইনশাল্লাহ বের হওয়ার আমার টাইম হয়ে যাবে, আমি হয়তো বা ইন্টার্নশিপে থাকবো বা ফাইনাল ইয়ারে থাকবো, তখন হয়তো বা তোমরা ফার্স্ট ইয়ার হিসেবে ঢুকবা। যাই হোক আমার এলাকা ছোটো ভাই বোনরা মেডিকেলে থাকবে, আমার মেডিকেল ক্যাম্পাসে ঘুরবে, এটা আমার জন্য কৃতিত্ব অনেক, তাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা শেষ করব, আর তোমাদের সবাইকে আমন্ত্রণ থাকবে আমার গ্রুপে অ্যাড হওয়ার জন্য,
টাকা পয়সা থেকেও মেন ব্যাপারটা হচ্ছে অনেকে চিন্তা করতে পারো ভাই টাকা দিয়ে পড়তে হবে এত টাকা, এটা থেকেও মেন ব্যাপারটা হচ্ছে একসাথে কানেক্টেড থাকা, তাই না? কারো ফিনান্সিয়াল সমস্যা থাকলে সেটাও আমাকে বলবা, ভাইয়াকে বলবো অবশ্যই, ঠিক আছে? যে কোনো ধরনের ফিনান্সিয়াল সমস্যা থাকলে আমাকে ইনবক্সে কাইন্ডলি একটু বলবা, সেক্ষেত্রে অবশ্যই আমি কনসিডার করবো, ঠিক আছে? আমি চাইবো বেস্ট ভার্সনটা দিয়ে তোমাদেরকে মানে ট্রাই করার, যে তোমাদেরকে আমার ক্যাম্পাস পর্যন্ত নিয়ে আসার জন্য, এতটুকু দায়িত্ব আমার। এরপরে বাকিটা তোমাদের জন্য তো আছে। আর তোমাদের কাজ হচ্ছে টুকটাক একটু পরিশ্রম করা, পরীক্ষাগুলো দেওয়া, একটু বইটাকে দাগায় রেডি করে রাখা, এই তো। তোমাদের কাজ অনেক কম, আমার কাজ, আমার দায়িত্বই বরং এখানে বেশি, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি এতটুকু কথা দিতে পারি যে 2 বছর যখন শেষ করো, তো সেই ক্ষেত্রে শেষকালে গিয়ে যখন শেষ করবা, তখন গিয়ে অন্তত এই সাবজেক্টটা, বায়োলজি সাবজেক্টটার প্রতি বিতৃষ্ণার ভয় কাজ করবে না, ঠিক আছে? এতটুকু আমি কথা দিতে পারি। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিতেছি।